যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। শুভ্র ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। একটু ভয়ে আছি, কারেন্টের ডিস্টার্ব আজকে। সমস্যা নাই ভাই, আমরা আছি ভাই আপনার পাশে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে শুরু করি, হ্যাঁ টাইম ভাইয়া, তো হয়ে কথাবার্তা শুরু গেছে। করি। ওকে, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। চলে আসছি আবার তোমাদের বায়োলজি রিভিশন প্রোগ্রাম ক্লাসে। শুভ্র ভাই আমি থাকবো 2 ঘন্টা, এবং আজকে আমরা 3টা অধ্যায় নিয়ে রিভিশন দিব। আহ কোষ বিভাজন, শৈবাল ছত্রাক এবং ব্রায়োফাইটা। 3টা চ্যাপ্টার। ভয়ের কিছু নাই, কারণ এই কোষ বিভাজন চ্যাপ্টারটাও পিচ্চি চ্যাপ্টার, আর বায়োফাইটা এটাও একটা পিচ্চি চ্যাপ্টার। ঠিক আছে, সো ভয়ের কিছু নাই। চলো উল্টা দিক থেকে শুরু করি, কেমন? আজকে উল্টা দিক দিয়ে শুরু করি, তাহলে বেশি ভালো হবে। আমরা আজকে চলো পিচ্চি থেকে শুরু করি, ব্রায়োফাইটা দিয়ে শুরু করি। হ্যাঁ, পিচ্চি বাচ্চাদেরকে আগে শেষ করি আমরা। বায়োফাইটা। ওকে, জিজ্ঞাসা করতেছে ভাই কেমন আছেন? ভাই ভালো আছে, তোমাদেরকে দেখলে আরো বেশি ভালো হয়ে যাই। ওকে, তো আমাদের ব্রায়োফাইটা নিয়ে আজকে আমরা পড়বো। ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা শব্দের অর্থ হচ্ছে মশ, মশ বর্গীয় উদ্ভিদ। টেরিডোফাইটা শব্দের অর্থ হচ্ছে ফার্ন বর্গীয় উদ্ভিদ। মশ আর ফার্ন। মশ শব্দের আরেকটা অর্থ হচ্ছে কার্পেট। মশ শব্দের আরেকটা অর্থ হচ্ছে কার্পেট। কার্পেট, হ্যাঁ, আমরা যে কার্পেট আছে, কার্পেটে যে পা রাখি বা বাসায় কার্পেট বিছায় রাখি, তো মশ শব্দের একটা অর্থ হচ্ছে কার্পেট। কারণ হচ্ছে দেওয়ালের গায়ে যখন মশ হয়, কার্পেটের মতো দেখতে হয়, মনে হয় যে একদম পুরো দেওয়ালটাকে ঘিরে ফেলছে। আর ফার্ন, এটা একটা শাক জাতীয়, এটাকে আমরা ঢেকি শাক, ঢেকি শাক নামেও জানি। ঢেকি শাক। ওকে, তো এই দুটো জিনিস নিয়ে আমরা জানবো। তো প্রথমত এদের পরিচয় হচ্ছে, কিছু কমন কথাবার্তা একটু বলে নিই, এদের কিছু কমন পরিচয়। সেটা হচ্ছে এরা দুইজনই হচ্ছে অপুষ্পক, অর্থাৎ এদের কারোরই ফুল হয় না, ফলের তো প্রশ্নই আসে না। আচ্ছা, তার মধ্যে ব্রায়োফাইটা যেটা, এদের আবার জাইলেম ফ্লোয়েম থাকে না। জাইলেম এবং PHLOYM নাই, অর্থাৎ ভাস্কুলার বান্ডেল নাই, অর্থাৎ পরিবহন টিস্যু নাই, কোনো পাইপলাইন নেই দেহের ভিতরে। এদের আবার জাইলেম ফ্লোয়েম আছে। বায়োফাইটা এরিওফাইটা এদের আবার জাইলেম ফ্লোয়েম আছে। আচ্ছা, এদের কমন একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে আর্কিগোনিয়াম আর অ্যানথেরিডিয়াম। এই দুটো এই জিনিস কি জানো তোমরা? এগুলো একটু আগে থেকে কেয়ার করে দিচ্ছি আর কি, তাহলে ভালো হবে। এদের দুজনেরই আর্কিগোনিয়াম এবং অ্যানথেরিডিয়াম থাকে। আর্কিগোনিয়াম এবং অ্যানথেরিডিয়াম থাকে, এই দুটো জিনিস কি জানো তোমরা? এদের মানে কি? আচ্ছা, আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গ। স্ত্রী, ভেরি গুড, তোমরা সুন্দর আনসার দিছো, স্ত্রী জননাঙ্গ। আর অ্যানথেরিডিয়ামটা হচ্ছে পুংজননাঙ্গ। পুংজননাঙ্গ থাকবে। অনেকে আবার আর্কিগোনিয়াম রে তোমরা ভাবো হচ্ছে ডিম্বাণু, আর অ্যানথেরিডিয়াম রে তোমরা ভাবো শুক্রাণু। এরকম ভাবার কারণ নাই, এরা শুক্রাণু ডিম্বাণু না। ঠিক আছে, এরকম থাকবে। অর্থাৎ আর্কিগোনিয়াম থেকে পরবর্তীতে ডিম্বাণু তৈরি হবে, আর অ্যানথেরিডিয়াম থেকে পরবর্তীতে শুক্রাণু তৈরি হবে। ওকে, তো আরেকটা বিশেষ পরিচয় হচ্ছে এদের দুইজনেরই শুক্রাণুতে ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু থাকে। ফ্লাজেলা মানে সুতা, এই যে এরকম সুতা থাকে। ফ্লাজেলা দুটো থাকতে পারে, বা ফ্লাজেলা অনেকগুলো থাকতে পারে। আরেকটা মজার জিনিস তোমাদের বলি, এরকম শুক্রাণুতে ফ্লাজেলা থাকা, আর্কিগোনিয়াম থাকা, এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য, নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এগুলা হয়। আর্কিগোনিয়াম থাকা, অ্যানথেরিডিয়াম থাকা, শুক্রাণুতে ফ্লাজেলা থাকা, তো এই জিনিসগুলো এদের বৈশিষ্ট্য। আচ্ছা, তার মধ্যে আবার ব্রায়োফাইটাদের একটা স্পেশাল জিনিস থাকে। ব্রায়োফাইটাদের স্পেশাল জিনিস থাকে, সেটার নাম হচ্ছে থ্যালাস। এর নাম কি? থ্যালাস। তো থ্যালাসটা কি? দেখো, আমাদের দেহ কিন্তু ডিপ্লয়েড, তাই না? 2N ক্রোমোজোমধারী, ডিপ্লয়েড। ব্রায়োফাইটাদের দেহে এরা হ্যাপ্লয়েডও থাকে কখনো কখনো, ডিপ্লয়েডও থাকে কখনো কখনো। টেরিডোফাইট একই কথা। তাদের জীবনচক্রে কখনো তারা ডিপ্লয়েড, কখনো তারা হ্যাপ্লয়েড, কখনো তারা ডিপ্লয়েড, কখনো তারা হ্যাপ্লয়েড।
ওকে, তো এটাকে যৌনক্রম বলে, মানে এদের জীবনচক্রে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ডিপ্লয়েড হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ঘুরে 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 আসে। ঠিক আছে, এইটাকে যৌনক্রম বলে। তো ব্রায়োফাইটাদের দেহে একটা হ্যাপ্লয়েড দশা দেখা যায়, যে সময় এরা দেখতে এরকম লিভারের মতো হয়ে যায় দেখতে, এরকম লিভারের মতো হয়ে যায় দেখতে। ঠিক আছে, এরকম হয়ে যায়। তো তখন সেই দশাটাকে থ্যালাস বলে। কি বলে? থ্যালাস। এর নিচের দিকে এরকম কি থাকে, রাইজয়েড থাকে, মূলের মতো থাকে আর কি। তো তখন এটাকে আমরা বলি থ্যালাস। আবার টেইডোফাইটার বেলায় দেখো, ব্রায়োফাইটার থেকে টেইডোফাইটার একটু উন্নত, এটা একটু উন্নত, বুঝছো? তো এদের যেটা হয়, এটা লিভারের মতো হয় না, এটা হার্টের মতো হয়ে যায়। লিভারের মতো না, হার্টের মতো হয়ে যায় এরকম দেখতে, হার্টের মতো এরকম থাকে দেখতে। ঠিক আছে, এরকম হয়, এরকম টাইপের হার্টের মতো হয়। তো একটু উন্নত, তাই না? তাহলে আইফোন যখন মোবাইল বের করে, অ্যাপল যখন ফোন বের করে, তো প্রথমে তার নাম দেয় হচ্ছে, যেমন ধরো এই বছর যারা বের করছে 12, 12 থেকে যারা একটু ভালো ওটার নাম দিছে কি 12 প্রো, তাই না? তো প্রথমে বের করছে 12, আর তারপরে দিছে যেটা থেকে একটু উন্নত একটু ভালো, এটার নাম দিছে 12 প্রো। প্রো দিয়ে বুঝাইছে প্রফেশনাল, মানে ভালো। তো এটা হচ্ছে থ্যালাস, ব্রাইফাইটার বেলায় থ্যালাস। টেলিডোফাইটার বেলায় এটা কি দিব আমি? থ্যালাস প্রো, তাই না? থ্যালাস প্রো, বা ধরো প্রো থ্যালাস, তখন আমরা এটার বলে দিব প্রো থ্যালাস, তাই না? হইলো না মজার জিনিস? প্রো থ্যালাস বা থ্যালাস প্রো। ওকে। আর যখন আমরা নগ্ন ভিজাতে যাব, তখন তো যদি থ্যালাস নাই, তার মানে এর থেকে উন্নত যদি কিছু আছে, তাহলে এটাকে আমরা থ্যালাস প্রো ম্যাক্স নাম দিব, তাই না? থ্যালাস প্রো ম্যাক্স বা প্রো ম্যাক্স থ্যালাস, এরকম টাইপের কিছু একটা নাম দিব না আমরা, যাও। এটা আমরা নিজেরা যখন আবিষ্কার করবো তখন দিব। আচ্ছা, একজন বলছো আইফোনের র্যাম এত কম কেন? আরে আইফোনে বেটা 6 জিবি র্যামে যা করতে পারে, 12 প্রো ম্যাক্সে 6 জিবি র্যামে যা দিচ্ছে, এটা 16 জিবি র্যাম ফেল করাই দিচ্ছে। ইটস আইফোন, বুঝতে হবে। আচ্ছা, যাই হোক, আম, এই হচ্ছে কথাবার্তা, কিছু কমন কথাবার্তা। আচ্ছা, আরেকটা ওয়ার্ড নিয়ে আমাদের প্যাচ লাগে, সেটা হচ্ছে থ্যালোয়েড। থ্যালোয়েড নামের একটা ওয়ার্ড নিয়ে প্যাচ লাগে, যেটা কিনা ব্রায়োফাইটার মধ্যে আমরা দেখি। বললো যে ব্রায়োফাইটার দেহটা হচ্ছে থ্যালোয়েড। ওকে। আর একজন বলছে অ্যান্ড্রয়েড ভালো আইফোন থেকে। হ্যাঁ ঠিক আছে, আমরা জানি আঙ্গুর ফল টক, ডোন্ট মাইন্ড। আচ্ছা, যেটা বলতেছিলাম যে থ্যালোয়েড যেটা, থ্যালোয়েড মানে কি? থ্যালোয়েড মানে হচ্ছে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। তারপরে থ্যালোয়েড যারা হবে, তাদের মূল নাই, তাদের কাণ্ড নাই, তাদের পাতা নাই, ফুল ফল তো দূরে দিলাম, এগুলো কিছুই নাই। মানে পুরোটা মিলে একটা দেহ। সহজ কথায় থ্যালোয়েড মানে হচ্ছে, থ্যালোয়েডকে বাংলায় বলা হয় সমাঙ্গ দেহি। সমাঙ্গ দেহি মানে পুরো দেহটা মিলে একটা অঙ্গ, সমান অঙ্গ, সমান অঙ্গ দিয়ে তৈরি দেহ, এটাকে বলা হয় সমাঙ্গ। এটা হচ্ছে সমাঙ্গ দেহি, মানে পুরো দেহটা একটা অঙ্গ, পুরোটা মিলে একটা। দ্যাটস ইট। তো যাই হোক, এইগুলো হচ্ছে কমন কথাবার্তা। এইগুলো যদি আমরা বুঝে যাই, তাহলে দেখবা যে সামনে আমাদের পড়াটা অনেক কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। আরে বেটা, আইফোন আর অ্যান্ড্রয়েড নিয়ে মারামারি করার দরকার নেই চ্যাটের মধ্যে। তুমি যাই বলো না কেন, আমি আইফোনের সাপোর্টই করব, ঠিক আছে? তো এর মারামারি করে লাভ নাই। তো যে আইফোন পছন্দ করে সে আইফোনই পছন্দ করবে, যে অ্যান্ড্রয়েড পছন্দ করে সে অ্যান্ড্রয়েডই পছন্দ করবে, এটাই নিয়ম। ওকে, তো এটা নিয়ে মারামারি করার কিছু নেই। যেমন আমার সামনে সারাদিন তোমরা যদি অ্যান্ড্রয়েড 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 করো, আমার লাভ নাই, আমি আইফোন আইফোন আইফোনই করবো। ঠিক আছে। আচ্ছা, তো ব্রায়োফাইটা, তো ব্রায়োফাইটার দিয়ে আমরা চলে আসি। তো ব্রায়োফাইটার বর্গের মধ্যে যারা আছে তাদেরকে ব্রায়োফাইটস বলে, এটা তো কমন কথাবার্তা, এখানে তো আমরা জানি। আর হচ্ছে এদেরকে উভচর উদ্ভিদ বলে, এটা একটা মজার জিনিস। তো উভচর উদ্ভিদ কেন বলে? উভচর উদ্ভিদ বলে এই কারণেই যে এরা যদিও হইতে পারে মাটিতে, দেওয়ালে, ইটে, ঘাটে, যে কোনো জায়গায় হইতে পারে, বাট এদের প্রজননের জন্য অবশ্যই জলীয় মাধ্যম অর্থাৎ তরল পরিবেশ লাগবে। ঠিক আছে, জলীয় মাধ্যমের জন্য অবশ্যই কি লাগবে, সরি, প্রজননের জন্য, নিষেকের জন্য অবশ্যই পানি লাগবে। এই জন্য বেশিরভাগ এরকম হয়ে গেল, ব্যাঙের মতো থাকবে মাঠে ঘাটে জঙ্গলে, বাট
নিষেক করার সময়, প্রজনন করার সময় এদের পানিতে যাওয়া লাগবে, এরাও কিছুটা এরকম, এই জন্য এটাকে উভচর উদ্ভিদ বলছে। একজন জিজ্ঞেস করছে থ্যালোয়েড আর থ্যালাস কি এক? না ভাইয়া, থ্যালোয়েড আর থ্যালাস এক না। থ্যালাস হচ্ছে গ্যামেটোফাইটের একটা দশা, আর থ্যালোয়েড মানে হচ্ছে যার মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। দুটো দুই জিনিস, আমি একটু লিখে দিই, হ্যাঁ, এই প্যাচটা আজকে থেকে যাতে কারো না হয়। থ্যালোয়েড আর থ্যালাস, এটা আমার নিজেরও প্যাচ লাগতো বাচ্চাকালে, তারপরে আমার এক ভাই আমাকে পরে প্যাচটা খুলে দিছিল। তো থ্যালোয়েড মানে হচ্ছে মূল কাণ্ড পাতা বিভক্ত নয়। কি হইলো এটা? বিভক্ত নয়। আর থ্যালাস মানে হচ্ছে এটা গ্যামেটোফাইটের একটা দশা, গ্যামেটোফাইটিক বা হ্যাপ্লয়েড দশা, দুটো দুই জিনিস। ওকে, নোভা নামের একজন বলছে গ্রেপ আর সোর, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি বুঝতে পারছো। আচ্ছা, ব্রায়োফাইটের বৈশিষ্ট্য। ব্রায়োফাইটের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে অপুষ্পক, আগেই বলছি। এটা এটা প্যারেনকাইমা জাতীয় টিস্যু দিয়ে তৈরি, এটা তেমন বলার কিছু নাই। থ্যালয়েড অর্থাৎ মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না। এদের এককোষী রাইজয়েড এর বহুকোষী স্কেল থাকে, মানে এগুলো মূলের মতো কাজ করে। যদিও এদের বলছি এদের মূলকাণ্ড পাতা নাই, মানে ছোট ছোট মূলের মতো থাকে আর কি। মানে প্রথমে যেহেতু বলে দিচ্ছে এদের মূলকাণ্ড পাতা নাই, এখন আবার যদি মূলের মতো থাকে বলি তাহলে তো ঝামেলা। এই জন্য ওইগুলাকে নাম দিচ্ছে রাইজয়েড আর স্কেল। ওকে, এদের ভাস্কুলার টিস্যু নাই, মানে কি জাইলেম ফ্লোয়েম নাই, জাইলেম অথবা PHLOYM নাই। উগামাস ধরনের জনন হয়, এটা একটু পরে বলবো। হোমোস্পোর, এদের স্পোর হয়, স্পোর গুলো সবগুলাই সমান। শুক্রাণু দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, এটা প্রথমে তোমাদের বলছি। এদের শুক্রাণু থাকবে ফ্লাজেলা যুক্ত, এবং এখানে ফ্লাজেলা পাচ্ছি দুইটা। এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভালো করে শিখতে হবে। আচ্ছা, তোমরা তো ছবি দেখছো, এখানে খুব ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বিউটিফুল বিউটিফুল সাকসেসফুল সুইমিং পুল টাইপের ছবি তোমাদের দেওয়া হয়েছে, এগুলো দেখে তোমরা মজা পাবা। এবার যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে সিকিউতে যেটা আসে, রিটেনে যেটা আসে বা সৃজনশীলে যেটা আসে সেটা হচ্ছে রিক্সিয়ার থ্যালাসের অন্তর্গত। রিক্সিয়া জিনিসটা কি? অনেকে এটাকে আবার রিক্সা বলে। রিক্সিয়া হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্রায়োফাইটা, এটা ওয়ান কাইন্ড অফ ব্রায়োফাইটা। তো এদের অভ্যন্তরীণ গঠনটা আমাদের সৃজনশীলে আসে। অভ্যন্তরীণ গঠন কি? এদের দেহকে তিনটা অঞ্চলে ভাগ করা যায়। উপরে যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, উপরে যে পার্টটা লম্বা লম্বা খাড়া 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 যে পার্টটা, এই যে উপরের যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় ফটোসিনথেটিক অঞ্চল। ফটোসিনথেসিস মানে কি? সালোক সংশ্লেষণ। এই অঞ্চলের মধ্যে সালোক সংশ্লেষণ হবে, ঠিক আছে? এখানে ক্লোরোপ্লাস্ট থাকে, এবং উপরে আবার বায়ুকুঠুরিও থাকে, যে বায়ুকুঠুরিও থাকে। এই কথাগুলো মাথায় রাখবা। পরীক্ষা আসলে একটা চিত্র আঁকাই দিবা, এখানে যে কটা লাইন লিখছি এই কটা লাইন লিখবা, বেশি ডিটেলস করার দরকার নেই, সময় পাবা না। সঞ্চয় অঞ্চলের মধ্যে দেখো, এই যে এখান থেকে যে খাবারগুলো তৈরি হলো সালোক সংশ্লেষণের করে, এটা এই সঞ্চয় অঞ্চলের মধ্যে জমা হবে। সঞ্চয় অঞ্চলের মধ্যে কি হবে? জমা হবে। এখানে প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে। আর নিম্নতকে কি থাকে? ওই যে বহুকোষী স্কেল আর এককোষী রাইজয়েড থাকে পুষ্টি শোষণ করার জন্য। এটা লিখে দিবা, দ্যাটস ইট, আর কিচ্ছু লিখবা না। চিত্রটাই মেইন পরীক্ষার হলে, চিত্রটাই মেইন, চিত্রটাই মেইন। চিত্র সুন্দর করে এখান থেকে তিনটা পয়েন্টের এক লাইন করে লিখে দাও, তাহলে তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। আবারও বলতেছি, এখানে চিত্রটাই প্রধান। তাহলে এই হচ্ছে আমাদের ব্রায়োফাইট নিয়ে কথাবার্তা। তাহলে এই যে যেটা দেখাইলাম তোমাদের, এটা হচ্ছে গ্যামেটোফাইটিক দশা। এটা একটা গ্যামেটোফাইটিক দশা, এবং এটাই একটা থ্যালাস। এটাই থ্যালাস, থ্যালাসটাকে আমরা কাটছি। থ্যালাসের কর্তৃত্ব অংশ আমরা দেখাইছি তোমাদের এখানে। ওকে, এবার টেরিডোফাইটা। টেরিডোফাইটা টেরিডোফাইটা এটা কারা? যারা হচ্ছে ফার্ন বর্গীয় উদ্ভিদ, যারা যারা ফার্ন বর্গীয় উদ্ভিদ, এদেরকে আমরা বলি টেরিডোফাইটা। এটা মোটামুটি, এটা হচ্ছে অপুষ্পকদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত। মানে এর আগে অনেক অপুষ্পক আছে, তাদের মধ্যে সে একটু উন্নত। মানে সে, তারও গর্ব করার কিছু নাই, তারও ফুল হয় না, বাট বাকিদের থেকে সে একটু আপগ্রেডে আছে আর কি। কারণ তাদের ভাস্কুলার বান্ডেল আছে, মানে তাদের জাইলেম ফ্লোয়েম আছে। তাদের কি আছে? জাইলেম ফ্লোয়েম আছে। এর আগে ছিল শৈবাল, তার আগে ছিল ছত্রাক, এবং তার কাছাকাছি ছিল ব্রায়োফাইটা। এদের কাদেরই জাইলেম ফ্লোয়েম ছিল না, বাট এদের এটা আছে, এই জন্য তারা একটু উন্নত বলে দাম দিছে আর কি, বুঝছো? বাট এত পিনিক নেওয়ার কিছু নাই। আচ্ছা, তো এই জন্য এদেরকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলা হয়। ভাস্কুলার মানে জাইলেম ফ্লোয়েম আছে, আর ক্রিপ্টোগ্যামাস মানে হচ্ছে অপুষ্পক। এই হচ্ছে কথাবার্তা। যাই হোক, তো এবার আমরা টেরিডোফাইটের বৈশিষ্ট্যগুলো দেখবো। তো তোমরা দেখতেছো টেরিডোফাইটের বৈশিষ্ট্যগুলো কি কি। এরা হচ্ছে অপুষ্পক, কমন কথাবার্তা। এরা হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ, অর্থাৎ এরা 2N। এদের মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায়, তার মানে এরা থ্যালয়েড না। এরা থ্যালয়েড না, মনে রাখবা।
টেরিডোফাইটা থ্যালয়েড না। এদের প্রোথ্যালাস আছে, যেটা থ্যালাস প্রো বলছিলাম, ভাস্কুলার বান্ডল আছে। এদের কাণ্ড থাকবে, যেহেতু মূল কাণ্ড আছে, এদের কাণ্ডটার নাম হচ্ছে রাইজোম। এদের কাণ্ডটার নামই হচ্ছে রাইজোম, ঠিক আছে? এদের কাণ্ড থাকবে এবং কাণ্ডটার নামই হচ্ছে রাইজোম। হিটেরোমরফিক যৌনক্রম দেখা যায়। যৌনক্রম মানে কি? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ঘুরে ঘুরে আসা। হিটেরোমরফিক মানে কি? চেহারার মধ্যে মিল থাকবে না। মরফ মানে চেহারা, আর হিটেরো মানে ভিন্ন। মানে গ্যামেটোফাইটিক দশা আর স্পোরোফাইটিক দশা ভিন্ন। গ্যামেটোফাইটিক দশা দেখতে একরকম, স্পোরোফাইটিক দশা দেখতে আরেক রকম, এটার কথাই বলছে আর কি। আচ্ছা, আর কি গুনিয়াম থাকে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তার কি, সে হচ্ছে নিম্ন শ্রেণীর। এবং একটা কথা বলে রাখি, এদের শুক্রাণুর মধ্যে ফ্লাজেলা থাকবে, এবং দুইটা না, বহুগুলা, অনেকগুলা, বহু ফ্লাজেলা বিশিষ্ট হয় এরা। একটা দুটা ফ্লাজেলা না, অনেকগুলা ফ্লাজেলা দিয়ে এরা তৈরি হয়, এবং এটাকে কি বললে? বহু ফ্লাজেলা যুক্ত বলা হয়ে থাকে। আচ্ছা, ফোন আসছিল একটা। তো যেটা বলতেছিলাম আর কি, টেরিস। একজন জিজ্ঞেস করছে স্কেল কি ভাইয়া? স্কেল হচ্ছে যে মূলের মতো যেটা বহুকোষী থাকে, তো ওইটা হচ্ছে স্কেল। এককোষী হলে হচ্ছে রাইজয়েড। এককোষী রাইজয়েড, বহুকোষী স্কেল। এখন টেরিসে চলে যাই। টেরিস হচ্ছে টেরিডোফাইটার একটা এক্সাম্পল। এটা এক্সাম্পল হিসেবে থাকবে হচ্ছে ঢেকি শাক, আর সানফান নামে ডাকা হয় এদেরকে। বাংলাদেশে 16টা প্রজাতি পাওয়া যায়, এর মধ্যে টেরিস ভিট্টাটা হচ্ছে কমন। আচ্ছা, এই সবগুলা কিন্তু ইটালিক হওয়ার কথা, ভুলবশত আমি লেখা মানে স্লাইডটা বানানোর সময় এগুলোকে ইটালিক করতে ভুলে গেছি। এগুলো ইটালিক হবে, হ্যাঁ। আর তোমার লেখার সময় আন্ডারলাইন করবা। যেমন তোমরা যখন টেরিস ভিটাটা লিখবা, তখন তোমরা এইভাবে লিখবা, টেরিস ভিটাটা, আন্ডারলাইন করে নিবা তোমরা, মাস্ট। তো এখানে দেখো, এই এই ছবিটা এখানে গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক এমসিকিউ আসবে। তো আমরা পাতা বলতে যেটাকে বুঝি, এখানে কিন্তু সেটা না। এই যে এই পুরোটা হচ্ছে একটা ফানের পাতা, এটাকে আমরা ফ্রন্ট বলি। ফানের পাতাকে বলা হয় ফ্রন্ট, ফানের পাতাকে বলা হয় ফ্রন্ট। পুরোটা মিলে একটা পাতা, নারকেল গাছের মতো। নারকেল গাছের যেটাকে আমরা ডাল ভাবি, ওটা হচ্ছে একটা পাতা। আর এইখানে আমরা যেটাকে পাতা ভাবতাম, এই যে এটাকে আমরা পাতা ভাবতাম, এটার নাম হচ্ছে বেসিক্যালি পিনা। এটার নাম হচ্ছে বেসিক্যালি পিনা, পত্রের খণ্ড, একটা পাতার খণ্ড। আমরা নারকেল গাছে যেটাকে বেসিক্যালি পাতা ভাবি, ওটা আসলে পিনা। আর যেটাকে আমরা বেসিক্যালি ডাল ভাবি, ওটাই আসলে পাতা। এখানে একই কথা। আচ্ছা, তো কিছু কিছু পাতা এরকম কচি থাকবে, কচি কচি পাতা থাকবে কিছু কিছু, হ্যাঁ, ছোট ছোট কচি কচি পাতা। তো কচি কচি যে পাতাগুলো থাকবে, এইগুলাকে ডাকা হবে ক্রোজিয়ান নামে। এগুলাকে কি নামে ডাকা হবে? ক্রোজিয়ান নামে ডাকা হবে, এরকম কচি কচি যে পাতাগুলো থাকবে, হ্যাঁ, এরকম কচি কচি যেগুলো থাকবে, এটাকে বলা হবে ক্রোজিয়ার। আরেকটা আঁকায় ফেলাই, যেহেতু আঁকাইলে আমি কষ্ট কইরা। কচি কচি যেগুলো থাকবে, এগুলোকে বলবে ক্রোজিয়ার। আর যেগুলো এগুলো বড়, এগুলো তো অনেক বড়ই, তো কচি পাতাগুলো বলা হয় ক্রোজিয়ার। আর কিছু কিছু পাতা প্রথম দিকে এইরকম ভাবে পেঁচায় থাকবে, তো পেঁচানো পাতাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। পেঁচানো পাতাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। তাহলে পেঁচানো পাতা হচ্ছে সার্সিনেট ভার্নেশন, এটা হচ্ছে পেঁচানো, একদম পেঁচানো, সে এখনো মুখই খুলে নাই। আর যেটা হচ্ছে পেঁচায় মুখ খুলছে এবং একটু কচি প্রকৃতির, তার নাম হচ্ছে ক্রোজিয়ার। ওটা হচ্ছে কি? ক্রোজিয়ার। ক্রোজিয়ার হচ্ছে কচি পাতা, ক্রোজিয়ার। আচ্ছা, তো সবগুলা পাতার কাণ্ড ডাল একদিকে এসে একটা মোটা একটা কাণ্ড তৈরি করবে, মানে সবগুলা পাতার ডাল নিচের দিকে এসে মোটা একটা কাণ্ড তৈরি করবে, ওটাকে বলবে রাইজোম। ওটাকে বলবে কি? রাইজোম। ওকে, নিচে দেখো মূল আছে, একটা কথা লেখা আছে দেখো, শল্ক পত্র, মানে পাতার নিচে শল্ক থাকে। শল্ক মানে কাটা, শল্ক মানে কি? কাটা, মানে কাটা 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 পাতা। এদের কাছে গেলে দেখবা নিচের দিকে এরকম কাটা 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 ছোট ছোট রুমের মতো আছে আর কি। ওকে, আচ্ছা, তাহলে র্যাকিস জিনিসটা কি? র্যাকিসটা হচ্ছে এই কাণ্ড পাতা বরাবর তুমি যদি মাঝখানে কাটো, তাহলে তুমি জাইলেম ফ্লোয়েম দেখতে পারবা, ওটাই হচ্ছে র্যাকিস, জাইলেম ফ্লোয়েমের গঠনটা। এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সোরাস। এই সোরাসটাই মেইনলি ইম্পর্টেন্ট। মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এই সোরাস। সোরাসটা কেন ইম্পর্টেন্ট? কারণ সোরাসটাই পাতার একটা রূপ। পাতারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক যখন হবে, প্রাপ্তবয়স্ক, ও ও, প্রাপ্তবয়স্ক যখন হবে, তখন তারা প্রজননে সক্ষম হবে। তখন এটাকে আমরা সোরাস ডাকবো, পাতাটাকে, মানে পাতাই রূপান্তরিত হয়ে যাবে সোরাসে। তাহলে তখন আমরা সোরাস পড়বো। এই যে এটা একটা পাতা, এটা একটা পাতা, পাতার অংশ। পাতার অংশ কতটুকু? বেসিক্যালি এই যে এইটুকু হচ্ছে পাতার অংশ, এই যে পাতার টিস্যু।
পত্রক টিস্যু, দেখো লেখা আছে পত্রক টিস্যু মানে পাতার টিস্যু। ওকে, চুপচাপ শোনো, কোশ্চেন করা আপাতত অফ করো চ্যাটে, কিউএনএতে যতটুকু দরকার ততটুকু করো, আমি যেটুকু বুঝাচ্ছি সেটুকু ক্লিয়ার করো, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে বায়োফাইটা টিউটোফাইটা। এবং এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন পাবাই, মাস্ট, ইন্টারে মাস্ট, মাস্ট ইজ মাস্ট, ফার্স্ট ইয়ারও পাবা, টেস্ট পরীক্ষাও পাবা, ইন্টারও পাবা, মাস্ট, এটা কোনো মিস নেই। আচ্ছা, তো দেখো এই যে পাতার টিস্যুগুলা, পাতার কোষগুলা, এটা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন এর মাথা থেকে এরকম একটা লেজের মতো বের হবে পাতা থেকেই, যেটার নাম হয়ে যাবে ফলস ইন্ডুসিয়াম। ফলস ইন্ডুসিয়াম নাম হয়ে যাবে এটার। এটার কাজ হবে ঢেকে রাখা। কাকে ঢাকবে? দেখো এই গোড়া থেকে একটা জিনিস তৈরি হচ্ছে, গোড়া থেকে তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে ওর স্পোরাঞ্জিয়াম। এটার নাম হচ্ছে কি স্পোরাঞ্জিয়াম। এটা স্পোরাঞ্জিয়াম তৈরি হচ্ছে। আচ্ছা, স্পোরাঞ্জিয়াম তৈরি হলো, দেখো কয়েকটা তৈরি হয়েছে। এই স্পোরাঞ্জিয়াম গুলাকে ঢেকে রাখার জন্য ফলস ইন্ডুসিয়াম। স্পোরাঞ্জিয়াম জিনিসটা কি ভাইয়া? স্পোরাঞ্জিয়ামটা দেখো, একটা স্পোরাঞ্জিয়ামের গঠন এখানে দেখাই। স্পোরাঞ্জি আম, স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়ামে কি থাকে দেখো, একটা বোটা থাকে, বোটা মানে বৃন্ত, বৃন্ত মানে বোটা থাকবে, এবং তার মাথার উপর থাকবে একটা ক্যাপসিউল। এই যে বড় একটা জিনিস, এটার নাম হবে ক্যাপসিউল। আচ্ছা, বোটা তো গুরুত্বপূর্ণ কিছু না, ক্যাপসুলটাই গুরুত্বপূর্ণ। তো ক্যাপসিউলের ভিতর দেখো, জাস্ট মিনিট, ক্যাপসুলের ভিতর দেখো রেণু চতুষ্টয় লেখা, খুবই কঠিন কথাটা তাই না? আচ্ছা, তাহলে দেখো এই যে এরকম রেণু আছে, স্পোর আছে, এরকম থাকবে 16টা, এরকম 16টা স্পোর মাতৃকোষ থাকবে। এগুলোকে সহজ ভাষায় আমরা স্পোর মাতৃকোষ বলি। দাঁড়াও, এত পেঁচানোর দরকার নেই, এটাকে সহজ ভাষায় আমরা স্পোর মাতৃকোষ নামে ডাকি, চলো আমরা। আচ্ছা, স্পোর মাতৃকোষ, মাতৃকোষ দেখে কি বোঝা যাচ্ছে এখানে কি হবে একটু পরে? মিওসিস হবে। মিওসিস হয়ে এগুলো এনে পরিণত হয়ে যাবে, অর্থাৎ হ্যাপ্লয়েডে পরিণত হয়ে যাবে। মানে এতক্ষণ যা ছিল সব ছিল ডিপ্লয়েড। একটু আগে যে গাছটা দেখছি, গাছটা পুরোপুরি ছিল ডিপ্লয়েড। এখন এখানে মিওসিস প্রক্রিয়ায় স্পোর মাতৃকোষ, যেটা আগে ডিপ্লয়েড ছিল, এখান থেকে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়ে গেল। হ্যাপ্লয়েড কি তৈরি হয়ে গেল? স্পোর তৈরি হয়ে গেল। এখন দেখো ভাইয়া, এই যে স্পোরাঞ্জিয়াম, এটার ভিতরে 16টা স্পোর মাতৃকোষ ছিল, তাহলে এখন টোটাল কয়টা? 64, কয়টা বলেই তো দিলাম, তাহলে কয়টা স্পোর তৈরি হবে ভাইয়া? স্পোর, হ্যাপ্লয়েড স্পোর কয়টা তৈরি হবে তাহলে এটা বলো এখন দেখি। বলেও দিছি অলরেডি আমি, তাও দেখি কেমন বুঝলাম। হুম, এক্স্যাক্টলি 64টা স্পোর তৈরি হবে। বুঝছো? তাহলে পাতার মধ্যেই ঘটলো কিন্তু ঘটনাটা। এবং স্পোরটা তৈরি হয়, দেখো এই যে স্টোমিয়াম নামের যে জায়গাটা, খেয়াল করো, এবার স্টপ, এবার স্টপ, চ্যাট স্টপ আমার দিকে। এই যে স্টোমিয়াম নামের যে জায়গাটা ভাইয়া, স্টোমিয়াম নামের যে জায়গাটা, এই জায়গাটা প্রাপ্তবয়স্ক স্পোর হওয়ার পর ঠাস করে ফেটে যাবে। এই জায়গাটা কি হয়ে যাবে? ফেটে যাবে। তাহলে চলো এটা ফাটাই দিই, রাবার, রাবার দিয়ে জায়গাটা ফাটাই দিলাম। ফাটাই দিলে কি হবে? এর ভিতরে যেই স্পোর গুলো ছিল, সেই স্পোর গুলা সব ঠাস 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 করে বাইরে চলে আসবে। স্পোর গুলা বাইরে চলে আসবে, স্পোর গুলা বাইরে চলে আসবে, স্টোমিয়াম ফেটে বের হয়ে আসবে। আচ্ছা, স্পোর বাইরে আসলো, বাইরে এসে মাটিতে পড়লো, মাটিতে পড়ে স্পোরটা অঙ্কুরিত হবে। তাহলে আগেবার ছিল স্পোর মাতৃকোষ, তাহলে আমি একটু লিখি সিরিয়ালটা। স্পোর মাতৃকোষ, যেটা আসছে কার কাছ থেকে? স্পোরাঞ্জিয়াম থেকে। স্পোর মাতৃকোষের মধ্যে এখন মিওসিস হয়েছে। কি হয়েছে? মিওসিস। তাহলে হয়ে গেল স্পোর, হয়ে গেল স্পোর। স্পোরটা এখন অঙ্কুরিত হবে। কি হবে? অঙ্কুরিত হবে। অঙ্কুরিত হয়ে এখনই হয়ে যাবে সে প্রোথ্যালাস। মাটিতে পড়ে অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে এরকম হৃৎপিণ্ডাকার প্রোথ্যালাস তৈরি করবে। হ্যাপ্লয়েড তো হয়ে গেল এখানে এসে, হ্যাপ্লয়েড তো হয়ে গেল, আগে ছিল ডিপ্লয়েড। তাহলে এখানে একটা জনুক্রম হয়ে গেল। এই বাম পাশেটা ছিল স্পোরোফাইটিক দশা, ডান পাশেরটা হয়ে গেল গ্যামেটোফাইটিক দশা। তাহলে এখন সে গ্যামেটোফাইটিক দশায় আছে। এই যে গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে স্পোর, লেখাই আছে। সেখান থেকে অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে হৃৎপিণ্ডাকার সবুজ অঙ্গ তৈরি হবে। হৃৎপিণ্ডাকার সবুজ অঙ্গ তার মানে সালোক সংশ্লেষণ করতে পারে, তার মানে সে স্বভোজী, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। ভালো, খুব ভালো। এখানেই শেষ না ভাইয়া, আরো কাহিনী আছে। দেখো এর নিচের দিকে রাইজোয়েড আছে, এই রাইজোয়েড দিয়ে সে সালোক সংশ্লেষণ করার জন্য পুষ্টি গ্রহণ করবে। খুব ভালো। তো রাইজোয়েডের কাছাকাছি দেখো কি আছে? অ্যান্থেরিডিয়াম। এই যে অ্যান্থেরিডিয়াম, আর তার একটু উপরে আছে আর্কিগোনিয়াম। দেখো অ্যান্থ্রিডিয়াম গুলো আছে দাড়ির কাছাকাছি। এই যে রাইজোয়েড গুলোকে তুমি যদি দাড়ি হিসেবে চিন্তা করো, এটাকে তুমি যদি দাড়ি হিসেবে চিন্তা করো, দাড়ি তো ছেলেদের হয় তাই না? এই জন্য এই রাইজোয়েডের কাছাকাছি মানে দাড়ির কাছাকাছি থাকবে পুংজননাঙ্গ, অ্যান্থেরিডিয়াম। দাড়ি ছেলেদের হয়, কাছাকাছি থাকবে। আর উপরের দিকে থাকবে আর্কিগোনিয়াম।
আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু তৈরি হবে আর অ্যানথেরিডিয়াম থেকে শুক্রাণু তৈরি হবে। তার মানে এটাকে একটা কথা আমরা বলতে পারি, এরা হচ্ছে সহবাসী। সহবাসী কেন বলতেছি? কারণ হচ্ছে শুক্রাশয় আর ডিম্বাশয় একসাথে অবস্থান করতেছে। ওকে, তাহলে এই হচ্ছে কথাবার্তা। এটা আমাদের শিখতে হবে, এই চিত্রটা আমাদের লাগতে হবে। আর্কিগোনিয়াম করা থাকে এটা এক্সাক্ট বলা যায় না আসলে। এক্সাক্ট করা থাকবে আমি তোমাদের শিওর বলতে পারতেছি না। এক্সাক্ট করা থাকবে, যদি শিওর লেখাও থাকে ওটা আসলে রিয়েল না। ওকে, এবার দেখো এই আর্কিগোনিয়াম যখন প্রাপ্তবয়স্ক হবে তখন আর্কিগোনিয়ামের মুখটা এরকম হা হয়ে যাবে, বুঝছো, এরকম হয়ে যাবে। এটার ভিতরে একটা শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে, দেখছো এই যে ডিম্বাণু। এবং অ্যানথেরিডিয়াম থেকেও তৈরি হয়ে গেছে শুক্রাণু। এই শুক্রাণুর আবার মাশাআল্লাহ অনেকগুলো ফ্লাজেলা থাকবে। দৌড়তে দৌড়তে এরা এখানে আসবে, এসে নিষেক করবে শুক্রাণুটা। তার মানে এই প্রোথ্যালাসের মধ্যেই নিষেক হবে, এবং নিষেক হয়ে সেটা আবার ডিপ্লয়েড হয়ে যাবে। কারণ শুক্রাণু এন, ডিম্বাণু এন, এন এন মিনে 2n ডিপ্লয়েড, তাহলে আবার স্পোরোফাইটিক দশা শুরু হয়ে যাবে, তাই না? তাহলে এই গ্যামেটোফাইটিক কি স্পোরোফাইটিক কি তোমরা বুঝে গেছো? জীবন চক্রের যখন ডিপ্লয়েড অবস্থায় থাকবে তখন স্পোরোফাইটিক, জীবন চক্রে যখন হ্যাপ্লয়েড অবস্থায় থাকবে তখন গ্যামেটোফাইটিক। এটাই হচ্ছে মেন কথা। এখন এই পুরো জিনিসটা তোমাদের এখন ক্লিয়ার করে দিচ্ছি আমি, তাহলে একদম পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, আমি একটু আঁকাই, আমি নিজের মতো করে একটু লিখি। প্রথমে একটা পূর্ণাঙ্গ টেরিস ছিল, যেটা ছিল 2n। সেখান থেকে আমি কি পাইছি? সেখান থেকে আমি সোরাস পাইছি, মানে পাতার কিনারা থেকে আমি সোরাস পাইছি, এটা ছিল 2n। সোরাস থেকে আমি পাইছি স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম স্পোরাঞ্জিয়ামটা ছিল 2n। স্পোরাঞ্জিয়াম থেকে আমি পাইছি মাতৃকোষ, স্পোর মাতৃকোষও বলতে পারি, এটাও ছিল 2n। ঠাস করে এখানে মিওসিস হইলো। কি হইলো? মিওসিস। মিওসিস হয়ে তৈরি হয়ে গেল স্পোর। তো একটা থেকে তো 4টা কোষ পাওয়া যায়, তাহলে এটাকে আমি টেট্রাট বলতে পারি। স্পোর টেট্রাট মানে 4টা কোষ একসাথে মিলিত হয়ে আছে, এখন আলাদা হয় নাই, বা 4টা হইছে, এখন কিন্তু হয়ে গেল এন ডিপ্লয়েড। এখান থেকে পূর্ণাঙ্গ স্পোর পাবো একটা আমি, হ্যাপ্লয়েড। এই স্পোরটা এখন অঙ্কুরিত হবে। কি হবে? অঙ্কুরিত হবে, হয়ে যাবে হৃৎপিণ্ড আকার প্রোথ্যালাস। প্রোথ্যালাস, এই প্রোথ্যালাস থেকে আসবো আমাদের আর্কিগোনিয়াম আর অ্যানথেরিডিয়াম। আর্কিগোনিয়াম, অ্যানথেরিডিয়াম। আর্কিগোনিয়াম অ্যানথেরিডিয়াম থেকে আমি পাবো শুক্রাণু আর ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু এগুলো সবই কিন্তু এন, সবই এন। শুক্রাণু ডিম্বাণু এন এন মিলিত হয়ে তৈরি করবে জাইগোট। জাইগোট হয়ে যাবে 2n। এই হয়ে গেল আবার ডিপ্লয়েড। 2n জাইগোট থেকে বাচ্চা, বাচ্চা টেরিস, এবং সেখান থেকে একটা পূর্ণাঙ্গ টেরিস। এভাবে চক্রাকারে চলতে থাকবে। এবং এখানে যদি আমি একটা বর্ডার লাইন তৈরি করি তাহলে এরকম দেখতে এরকম হবে ঘটনাটা। এখানে হয়েছিল মিওসিস, আর এখানে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়েছে এই জায়গাটায়, এরকম আর কি হলো ঘটনাটা। উপরের পার্টটা হচ্ছে গ্যামেটোফাইটিক, নিচের পার্টটা হচ্ছে স্পোরোফাইটিক। দেখাইতে হবে এমন ভাবে যাতে স্পোরোফাইটিক টাইমটা বেশি থাকে, এবং এইটাই এখানে আঁকানো। তোমাদের যদি পরীক্ষার সময় কম থাকে তোমরা ফ্লোচার্ট দিয়ে দিবা, ঠিক আছে? সময় কম থাকলে ফ্লোচার্ট দিয়ে দিবা, এরকম চিত্র আঁকানো দরকার না। যদি সময় কম থাকে অ্যাটলিস্ট 4-এর মধ্যে 3 হলে তো পাবা, সময় থাকলে তো চিত্র আঁকাবা। তাহলে আমি আবার বলি, প্রথমে একটা বাচ্চা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হলো সোরাস। সোরাস থেকে স্পোরাঞ্জিয়া পাতার গোড়ায়, স্পোরাঞ্জিয়া থেকে স্পোর মাতৃকোষ পাইলাম, স্পোর মাতৃকোষটা মিউসিস প্রক্রিয়ায় হয়ে গেল স্পোর টেট্রাট। স্পোর, স্পোর অঙ্কুরিত হইলো, সব হ্যাপ্লয়েড, এগুলা হ্যাপ্লয়েড প্রোথেলাস তৈরি করলো। সেখান থেকে হ্যাপ্লয়েড অ্যানথেরিডিয়াম, হ্যাপ্লয়েড আর্কিগোনিয়াম পাইলাম। সেখান থেকে হ্যাপ্লয়েড শুক্রাণু, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পাইলাম, মিলিত হয়ে গিয়ে আবার ডিপ্লয়েড জাইগোট তৈরি করলো। জাইগোটটা বাচ্চাটা স্পোরোফাইট তৈরি করলো, সেখান থেকে আবার পূর্ণাঙ্গ, এভাবে চলতে থাকবে। আমার মনে হয় এখন তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। আমার মনে হয় না প্রবলেম থাকার কথা। হুম, ওকে। তো এবার পার্থক্য নিজেরা পড়বা, ডু ইট ইয়োরসেলফ। প্রশ্ন, আচ্ছা এই প্রশ্নটা পড়ানোর আগে আসলে শৈবাল ছত্রাক পড়ে আসা উচিত ছিল। এম এ বলছে একটা শৈবাল, এর নাম হচ্ছে ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স। আর এন এ হচ্ছে দেখতেই পাচ্ছ প্রোথ্যালাস, প্রোথ্যালাস।
আচ্ছা, উগ্যামি কি? সচল শুক্রাণু নিশ্চল ডিম্বাণু যে জনন, এটাকে উগ্যামাস বলা হয়। সামনে বলবো শৈবাল ছত্রাকের সময়। হিটারোমরফিক যৌনক্রম কি? হিটারোমরফিক, মর্ফ মানে চেহারা বা দর্শন বা আকৃতি, আর হেটারো মানে ভিন্ন। যে যৌনক্রমে গ্যামেটোফাইটিক আর স্পোরোফাইটিক দশার মধ্যে কোনো মিল থাকে না, ভিন্ন হয়, সেটাকে বলা হয় হিটারোমরফিক যৌনক্রম। এম এর যৌন জনন ব্যাখ্যা করো, এটা পরে স্কিপ আপাতত। উদ্দীপকের জীবদের মধ্যে কোনটি উন্নত? অবশ্যই টেরিডোফাইটা উন্নত, টেরিস উন্নত। সেটার জন্য তোমাকে কি করতে হবে? দেখাইতে হবে সে কেন উন্নত, শৈবালের সাথে তোমাকে কম্পেয়ার করতে হবে। ওকে, খুব ইজি কোশ্চেন, আমরা নিজেরা পারবো এটা করতে। আমার শৈবাল ছত্রাক পড়ে ফেললে আরো ইজি হয়ে যাবে। এবার হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এটা দেখি। পিতে বলছে হচ্ছে প্রোথ্যালাস, কিউতে বলছে হচ্ছে থ্যালাস। এটা হচ্ছে শুধু থ্যালাস। স্পোরোফিল কি বের করবা তোমরা বই থেকে। বাচ্চা স্পোর, আচ্ছা বলবো না আমি পুরোপুরি। বায়োফাইটাকে উভচর উদ্ভিদ কেন বলা হয়, এটা তোমাদের বলে দিছি। উদ্দীপকের পি ও কিউ এর মধ্যে পার্থক্য লিখো, মানে রিক্সিয়া আর টেরিসের পার্থক্য, ওই যে যেটা স্কিপ করে গেছিলাম, তোমার নিজেরাই পারবা এটা। এই যে এটা রিক্সিয়া আর টেরিসের পার্থক্য। আর উদ্দীপকের উদ্ভিদের পি এর এ ও বি অংশ যৌন জননে কিভাবে ভূমিকা রাখে, অর্থাৎ আর্কিগোনিয়াম অ্যান্থোইডিয়াম কিভাবে যৌন জনন করে, তোমাদের পড়াইছি। এই জায়গাটা, এই জায়গাটা টাকায় দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আর্কিগোনিয়াম অ্যান্থোইডিয়াম থেকে কিভাবে শুক্রাণু ডিম্বাণু হয়, কিভাবে তারা মিলিত হয়, এই কথাগুলো বলে দিলে তোমাকে পুরো নাম্বার দিয়ে দিবে। খুবই সহজ প্রশ্ন ছিল। আচ্ছা, এবার একটা পোল, ব্রায়োফাইটার নিষেকের জন্য কোন মাধ্যম দরকার? এটা তো মানে ঝটপট করে দুরুম দুরুম করে তোমরা দাগায় ফেলবা। ভাই মাঝে মাঝে সাউন্ড চলে যাচ্ছে, তো তো এটা তো আমার মনে হয় না প্রবলেম হওয়ার কথা। ভাই এমন চিপ কেমন কাজ করে, দুরুম দুরুম করে কাজ করে এমন চিপ, বাট এমন চিপে এখনো পর্যন্ত মাইক্রোসফটের যে অ্যাপস গুলা আছে সেটা এখনো কম্পিটেবল হয় নাই, এখনো পর্যন্ত ডেভেলপাররা কাজ করতেছে এমন নিয়ে। আমার মনে হয় এমন সামনে খুব ভালো একটা প্রসেসর হতে যাচ্ছে ম্যাকবুকের জন্য, আশাবাদী। বাট ভালো, আগের থেকে অনেক স্মার্ট, আগের থেকে অনেক ভালো। যারা আগের যেই প্রসেসর গুলা ছিল ইন্টেল প্রসেসর থেকে এখন বর্তমানে এমন প্রসেসর, ওদের নিজস্ব অ্যাপের জন্য অনেক ভালো, অ্যাপলের নিজস্ব অ্যাপের জন্য এমন অনেক ভালো। অ্যাপলের নিজস্ব যে সফটওয়্যার গুলো আছে ম্যাকবুকের, ওইগুলোর জন্য ভালো। বাট বাইরে থার্ড পার্টি অ্যাপ গুলো এখনো কম্পিটেবল হয় নাই, বাট হবে, খুব তাড়াতাড়ি হবে, আমি আশাবাদী এমন নিয়া। আচ্ছা, এবার এবার হচ্ছে এবার কিছু এখানে ইয়ে দেওয়া আছে, মানে এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, এগুলো তোমার নিজেরা প্র্যাকটিস করবা, তোমাদের প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে, এগুলো আমি পরে বলবো। আপাতত আমরা চলো আগে শেষ করি। চলো আমরা এবার শৈবাল ছত্রাকে চলে যাই। শৈবাল ছত্রাক, এই যে পেয়ে গেছি শৈবাল ছত্রাককে। অনেকে প্লাজমা দাগাইছে জানি। প্লাজমা দাগাইছে 6 জন, মানে প্রায় নিষেকের জন্য কোন মাধ্যম দরকার, দাগাইছে প্লাজমা। প্লাজমা জীবনে চোখে থাকে না, দাগায় রাখছে। আচ্ছা, শৈবাল ছত্রাক নতুন চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার শৈবাল ছত্রাক। এটা আসলে এমসিকিউ এর জন্য চ্যাপ্টার, আমি পুরো লিখে দিলাম এমসিকিউ বেসড। এটা হচ্ছে এমসিকিউ বেসড চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ পাবাই, এই চ্যাপ্টার থেকে তুমি বোর্ডে পাবা, বোর্ডে এমসিকিউ পাবা। এই চ্যাপ্টার থেকে তুমি ডিইউ তে মাস্ট পাবা, জেইউ তে মাস্ট পাবা। তুমি মেডিকেল এডমিশন টেস্টও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পাবা। ওকে, বা ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি থাকে। ওকে, কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আগে কথা বলিনি এই চ্যাপ্টারে। তো শৈবাল নিয়ে যেখানে আলোচনা করবে, এটাকে বলা হয় ফাইকোলজি। পানি ভাসমান শৈবালকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। মাটির নিচে থাকলে বেন্থিক, পাথরের গায়ে হলে লিথোফাইট, অন্য একজনের ভিতরে ঢুকলে এন্ডোফাইট, অন্য একটা শৈবালের গায়ে হলে অ্যাপিফাইট। 60% শৈবাল ইয়ে করে থাকে, শালক সংশ্লেষণ করে থাকে। শৈবালের প্রজাতি আছে 30,000। বুঝলে বুঝছো, না বুঝলে আরো ভালো। এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, আজ এটা আমি তোমাদের পড়াইছিলাম তাই না? পড়াইছিলাম তো মনে হয়, এটা আমি মনে হয় পড়াইছিলাম তোমাদেরকে। এগুলো মনে রাখার কোনো ছন্দ নাই, এই ছন্দ যে চাইছে তার খবর আছে আজকে। এত ঠান্ডা মাথায় পড়া দিতেছে, আবার ছন্দ চাই, ছন্দ চাইলে একেবারে মানে একেবারে পুরো গাল মন্দ করে দিব, কিন্তু একেবারে ছন্দ চাইলে কোনো ছন্দ মন্দ নয় আমার কাছে। আচ্ছা, শৈবালের বৈশিষ্ট্য। শৈবালের বৈশিষ্ট্য, শৈবাল শালক সংশ্লেষণকারী, স্বভোজী,
অপুষ্পক। শৈবাল তো আরো উন্নত শ্রেণীর। প্রথমে আছে মশ, মশের পরে আরেকটু উন্নত হইলে সরি 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 প্রথমে আছে শৈবাল, শৈবাল থেকে আরেকটু উন্নত হইলে ছত্রাক, ছত্রাক থেকে আরেকটু উন্নত হইলে মশ, মশ থেকে আরেকটু উন্নত হইলে ফার্ন, ফার্ন থেকে উন্নত হইলে নগ্নবীজি, আর আরেকটু উন্নত হইলে আবৃতবীজি। এই হচ্ছে সিরিয়াল আর কি। আর একদম অনুন্নত হইলে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া নিয়ে আলাদা কথাবার্তা, ওটা নিয়ে কোনো কথাবার্তা হবে না এখন। তাহলে শৈবাল থেকে শুরু আর কি। তো শৈবাল থেকে শুরু হয়েছে, শৈবাল হচ্ছে অপুষ্পক, সুকেন্দ্রিক। এটা ভাবার কোনো কারণ নাই, শৈবালরা আদিকেন্দ্রিক না প্রকৃত কেন্দ্রিক। শৈবালরা আদি কোষ না প্রকৃত কোষ। মনে রাখবা একটা কথা, মনে রাখবা আজকে যেটা বলতেছি ভালো করে মনে রাখো। তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ে, লিসেন টু মি, তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ে আদিকোষী জীব একটাই আছে, আদিকোষী অধ্যায় একটাই আছে, সেটা কি? ব্যাকটেরিয়া। সেটা কি? ব্যাকটেরিয়া। সেটা কি? ব্যাকটেরিয়া। একমাত্র আদিকোষী ব্যাকটেরিয়া। ভাইরাস বলতে যাও না, ভাইরাস কিন্তু কোষ না, কিন্তু মনে রাখবা ভাইরাস কিন্তু কোষ না। ক্লিয়ার করে দিলাম, ভাইরাস কোনো কোষই না। সুতরাং কেউ যদি জিজ্ঞাসা করো ভাইরাস আদিকোষী না প্রকৃত কোষ, এটা টারাস টারাস করে একেবারে অনলাইনে জুমের মধ্যে দিয়ে একটা করে কি মারিয়ে দিব, একটা ঘুষি মেরে দিব কিন্তু একেবারে। ঠিক আছে, ভাইরাস কোনো কোষ না। আদিকোষী একমাত্র আছে তোমাদের বইয়ের মধ্যে ব্যাকটেরিয়া। অতঃপর যে প্রশ্ন করবে ভাইয়া ছত্রাক আদিকোষী না প্রকৃত কোষী, তারা কি করতে হবে বলো তো একটু তোমরা বাকিরা, তারা কি করা উচিত? ওকে, তো এরা এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে, সেটা সমস্যা না। এরাও দেখো থ্যালোয়েড। মনে রাখবা টেরিডোফাইটার আগ পর্যন্ত যারা আছে ম্যাক্সিমামই থ্যালোয়েড। ওকে, জাইলেম ফ্লোয়েম নেই জানা কথা, এটা তো মশের থেকেও নিম্নতম। মশের যেখানে জাইলেম ফ্লোয়েম ছিল না, এতে তো জাইলেম ফ্লোয়েম থাকার কোনো প্রশ্নই আসে না। ভালো করে শোনো কিন্তু, যারা ওই ভাইব্রেট টেরিডোফাইটা ভালো করে বুঝছো, মশার ফান যারা ভালো করে বুঝছো, এগুলো তাদের জন্য ইজি হয়ে যাবে। মশেরই তো জাইলেম ফ্লোয়েম ছিল না, তাহলে এদের তো চিন্তাই করা যায় না। ওকে, যৌনাঙ্গ এককোষী, এখানে বলার কিছু নাই। কোষ প্রাচীর থাকবে সেলুলোজ নির্মিত, নর্মাল উদ্ভিদের মতো, একই কথা। আচ্ছা, ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত বলতো? ছত্রাকের প্রাচীর দেখি কেমন মনে আছে। শৈবালটা তো বলে দিলাম, ছত্রাকের প্রাচীরটা কি নির্মিত? ভেরি গুড, কাইটিন নির্মিত। ছত্রাকের কোষ প্রাচীরটা কাইটিন নির্মিত। জনজনন আইসোগামী, অ্যানাইসোগামী, উগামী সবগুলো হইতে পারে, এগুলো নিয়ে একটু পরে আসতেছি, এটা নিয়ে একটু পরে আসতেছি, স্কিপ আপাতত। জলীয় বা আর্দ্র পরিবেশে জন্মায়, স্বাভাবিক বিষয়। শৈবাল তো পানিতেই হবে, শৈবাল কি আর তোমার মাথার মধ্যে হবে? আচ্ছা, শৈবালের কোষীয়করণ 100% ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য পড়ে ফেলবা, এখানে আমি আর কিছু বলবো না, আগাইলাম। শৈবালের জনন, অঙ্গজ, অযৌন, যৌন। প্রথমে অঙ্গজ চলে যাই। অঙ্গজ জনন কোনটা? যেখানে হচ্ছে দেহের খন্ড খন্ড হবে, সেটাকে আমরা অঙ্গজ জনন বলবো। আর সেটা কোষ বিভাজন হইতে পারে, একটা কোষ দুটো হয়ে যেতে পারে, সেটা দেহ খন্ড হয়ে যেতে পারে, ছোট করে টিউমারের মতো টিউবার তৈরি হইতে পারে, যেমন চারা, কুড়ি তৈরি হইতে পারে, এরকম করে এরকম একটা বড় একটা কুড়ি তৈরি হইলো, কুড়িটার ভিতরে বড় হচ্ছে, এরকম হইতে পারে। ঠিক আছে, আর হর্মোগোনিয়া হইতে পারে। হর্মোগোনিয়া এটা কি? হর্মোগোনিয়া এই দেহের খণ্ডায়নের মতোই কিছু কিছু ফিলামেন্টাস শৈবাল থাকে, সূত্রক শৈবাল। এদের দেহ থেকে কোনোটা সুতা যদি আলাদা হয়ে যায়, এই সুতা থেকে যদি নতুন একটা শৈবাল হয়ে যায়, তখন সেটাকে বলে হর্মোগোনিয়া। তাহলে হর্মোগোনিয়া ইজ ওয়ান কাইন্ড অফ দেহের খণ্ডায়ন। দেখো এক্সাম্পল দুটারই সেম। হর্মোগোনিয়া সূত্রক শৈবাল, সূত্রক আলাদা হয়ে নতুন একটা শৈবাল হয়ে যায়, তো ওটা ওয়ান কাইন্ড অফ দেহের খণ্ডায়নের মধ্যেই পড়তেছে। এখানে এক্সাম্পল গুলাই মেন। ওকে, অযৌন জনন, এখানে কি তৈরি হবে? স্পোর তৈরি হবে। অযৌন জনন কি? স্পোর তৈরি হয়। কত রকমের স্পোর আছে দেখো। যে স্পোরটা, আমি অন্য একটা কালার নিয়ে দাঁড়াও, যে স্পোরটা চলাচল করতে পারে সেটাকে বলা হবে জু স্পোর বা চলো রেণু, যেমন ইউলোথ্রিক্সের, ইউলোথ্রিক্স শৈবালের। ঠিক আছে, আচ্ছা দেখো, এদের স্পোরের মধ্যে ফ্লাজেলা আছে, তাহলে এটা কি উচ্চ শ্রেণীর না নিম্ন শ্রেণীর? ফ্লাজেলা যেহেতু আছে, নিম্ন শ্রেণীর। ওকে, ফাইন। অচল রেণু, স্পোর থাকবে, স্পোরের কোনো ফ্লাজেলা থাকবে না, চলাচল করতে পারবে না, ফ্লাজেলা নাই, চলাচল করতে পারবে না, তাহলে অ্যাপ্লানোস্পোর। ওকে, এক্সাম্পল পড়বা। হিপনোস্পোর, কোন এককালে এরা চলাচল করতে পারতো, কোন একটা চলাচল করতে পারতো, মানে ফ্লাজেলা ছিল। যেমন ইলোথ্রিক্স এর কথা চিন্তা করো, দুটো এক্সাম্পল কিন্তু ইলোথ্রিক্স, চলাচল করতে পারতো। বাট প্রতিকূল পরিবেশে এদের ফ্লাজেলা গুলা খসে গেছে এবং দেহের বাইরে একটা আবরণ তৈরি হয়ে হিপনোটাইজ হয়ে গেছে, হাইবারনেশনে চলে গেছে। হিপনোস্পোর।
একটা ফোন আসছে, ওয়েট। হ্যাঁ তৌফিক। ওকে, এবার হচ্ছে পামেলা দশা, একটু ইলোথ্রিক্স করে দেখো পামেলা দশাটা কি। পামেলা একটা শৈবালের নাম, এটা একটা শৈবালের নাম। কি কালার দেখাই, এটা দিয়ে দেখাই। পামে কালার তো দেখাই যায় না। পামেলা একটা শৈবালের নাম। এই শৈবালটা করে কি, প্রতিকূল পরিবেশে পানির অভাব যখন হয় তখন দেহের বাইরে একটা আবরণ তৈরি করে, যে আবরণটা তৈরি করে জিলাটিন দিয়ে, জিলাটিন, জিলাপি না কিন্তু, আবার জিলাটিন দিয়ে। জিলাপিন এক ধরনের কার্বোহাইড্রেট প্রোটিন নির্মিত একটা পদার্থ। জিলাটিন দিয়ে একটা আবরণ তৈরি করে, এটা পামেলা শৈবাল করে। কিন্তু এই কাজটা মাঝে মাঝে ইউলোথ্রিক্সও মজা লাগে, খুশিতে ঠেলায় ঘুরতে এই কাজটা করে। আরটা জিলাটিন নামে একটা আঠালো একটা আবরণ তৈরি করে ফেলে দেহের বাইরে, ইউলোথ্রিক্সও করে। তখন বলা হয় ইউলোথ্রিক্স পামেলা দশায় চলে গেছে, পামেলার মতো হয়ে গেছে, মানে পামেলা দশায় চলে গেছে, এই আর কি। ডায়াটম নামের শৈবালগুলা একজোস্পোর টাইপের একটা স্পেশাল স্পোর তৈরি করে, মানে ডায়াটমের স্পোরটাকে আলাদাভাবে একজোস্পোর ডাকে। ঠিক আছে, ডায়াটম নামের শৈবালে। তো এই হচ্ছে যৌন জনন, এই অযৌন জনন, এগুলো পড়লেই চলবে, এখান থেকে এমসিকিউ এর জন্যই লাগে। যৌন জননটা বলি, এখানে খুব মজার কাহিনী আছে, এটা যদি বুঝতে পারো মজা পাবা। হোমোথেলিক আর হেটেরোথেলিক, এটা কি জিনিস? হোমোথেলিক হেটেরোথেলিক এটা কি জিনিস? স্পাইরোগ্যার একটা শৈবালের নাম, স্পাইরোগ্যার একটা শৈবালের নাম। এরকম টাইপের ধরো, স্পাইরাল শেপ হয় এদের দেহের ভিতরে, স্পাইরাল শেপ ক্লোরোপ্লাস্ট তৈরি হয় এদের দেহের ভিতরে, স্পাইরোগাইরা। তো স্পাইরোগাইরার দেহ থেকে, একই দেহ থেকে শুক্রাণু আসে, একই দেহ থেকে ডিম্বাণু আসে, এই জন্য এটাকে হোমোথেলিক বলে। আচ্ছা, হেটেরোথেলিক কখন? যখন শুক্রাণু ডিম্বাণু ভিন্ন দেহ থেকে আসবে, তখন হবে হেটেরোথেলিক। একজন লিখছো হাইড্রা, হাইড্রা এরকম না রে ভাই, হাইড্রার একই দেহ থেকে শুক্রাণু ডিম্বাণু আসবে না, হয় শুক্রাণু আসবে নাহলে ডিম্বাণু আসবে। আমাদেরকে সার্বিকৃতভাবে একটা দেখানো হয়েছে হাইড্রার ছবিতে, যেখানে শুক্রাণু ডিম্বাণু দুটো একসাথে দেখানো হয়েছে, শুক্রাশয় ডিম্বাশয় একসাথে, বাট এট এ টাইম দুটো একসাথে হবে না, এট এ টাইম দুটো একসাথে হবে না। ঠিক আছে, যে কোনো একটা থাকবে এট এ টাইম, যার মধ্যে শুক্রাশয় আছে তার মধ্যে শুধু শুক্রাশয়। এটা আমাদের একটা মিসকনসেপশন অনেকেরই থাকে। আর হেটেরোথেলিক দুটো ভিন্ন দেহ। তো এখানেও দেখো ইউলোথ্রিক্স আবার চলে আসছে, আইসোগামি আর আইসোগামিটা বলি, দুটো ভিন্ন দেহ থেকে শুক্রাণু ডিম্বাণু আসবে। যদি এমন হয়, এই ধরো পুং গ্যামেট চলাচল করতে পারে, এবং এই ধরো স্ত্রী গ্যামেট চলাচল করতে পারে, দুইটাই চলাচল করতে পারে, দুইটাই আকৃতিতে সেম, একদম আইডেন্টিক্যাল, আইসোগামি। অ্যানাইসোগামিটা কি? এই ধরো পুংগ্যামিট চলাচল করতে পারে, এই ধরো স্ত্রী গ্যামিট মাশাআল্লাহ চলাচল করতে পারে, দুটাই মানে গঠন সেম, চলাচল করতে পারে, বাট আকৃতিতে স্ত্রী গ্যামেটটা বড়, অ্যানাইসোগামি। এক্সাম্পল পড়বা প্যান্ডোরিনা। উগামি কোনটা? এই যে উগেমাস উগেমাস এতক্ষণ ধরে যে শুনতেছি, এইও ধরো পুংগ্যামিট চলাচল করতে পারে, আর এই বিশাল বড় আকৃতির বাট চলাচল করতে পারে না স্থির গ্যামিট। সচল শুক্রাণু, নিশ্চল ডিম্বাণু। সচল শুক্রাণু, নিশ্চল ডিম্বাণু, উগামি, ফিউকাস। এক্সাম্পল ইজ ফিউকাস। তো এই হচ্ছে কথাবার্তা। আমরা এবার ইউলোথ্রিক্সটা দেখব। ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্সটা হচ্ছে খুবই কমন, এটা তোমরা প্র্যাকটিক্যালও করছো, প্র্যাকটিক্যালও তোমরা এটা করছো সম্ভবত, না করার মতো কিছু না। তো এই ইউলোথ্রিক্স, এখান থেকে কি কি পড়তে হবে? ইউলোথ্রিক্সে হেটেরোথেলিক, শুক্রাণু ডিম্বাণু আলাদা। ও তোমাদের তো প্র্যাকটিক্যাল হয়ই না এখনো, ভুলে গেছিলাম। 60টা প্রজাতি পাওয়া যায় এদের দেহে। হোল্ড ফাস্ট থাকে, হোল্ড ফাস্ট জিনিসটা কি তোরা তোমাদের একটু দেখাই দাঁড়াবো।
এই দেখো, এর নিচের একটা জায়গা দেখছো ট্রান্সপারেন্ট, এই জায়গায় কোনো কিছু নেই, নিউক্লিয়াস নাই, প্লাস্টিড নাই, কিছু নাই। এই যে দেখো, এই যে প্লাস্টিড, এই জন্য এগুলো সবুজ, ক্লোরোপ্লাস্ট। এই যে এই জায়গাটা একদম ব্ল্যাঙ্ক, এই জায়গাটা হচ্ছে হোল ফাস্ট। এটা এটা এখানে কোনো ক্লোরোপ্লাস্ট কিছুই থাকে না, এটা just একটা জায়গায় আবদ্ধ রাখতে হেল্প করে, আর কিছু না। এদের বেল্ট আকৃতির, আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায়, ফিতা আকৃতিরও লেখা আছে কোনো কোনো জায়গায়। এদের পাইরিনয়েড টাইপের প্রোটিন জাতীয় পদার্থ সঞ্চয় থাকে এবং হোল ফাস্ট ছাড়া অন্যান্য অংশ বিভাজন হয়। হোল ফাস্টটা বিভাজিত হয় না, হোল ফাস্টটা কোনো কাজেই লাগে না, খালি জাস্ট আবদ্ধ রাখে একটা জায়গায়। তো তোমাদের বইয়ের চিত্র আঁকানো আছে, খুব সুন্দর করে কিউট করে আঁকানো আছে, যে এই টাইপের। ধরো আমি দেখাই, আমি অনেক ভালো চিত্র আঁকাইতে পারি, তোমরা আমার কি মনে করছো? এই দেখো, এই যে এরকম আছে, হ্যাঁ, এরকম দেখো তোমাদের বই সুন্দর করে চিত্র আঁকানো আছে, এবং এটা তোমাদের প্র্যাকটিক্যাল আঁকাইতে হবে, পরীক্ষাও আসে। আমি যেবার ইন্টার পরীক্ষা দিছি সেভাবে এটা আসছিল, আমার ইন্টার পরীক্ষার সময় এটার গঠন চিত্র আঁকাইতে বলছিল। এই, তো এই যে এই জায়গাটা হচ্ছে হোল্ড ফাস্ট, হোল্ড ফাস্ট, দ্যাটস ইট। ওকে, অর্থনৈতিক গুরুত্ব ভাই পড়ে নিবা, হ্যাঁ, এমসিকিউ এর জন্য 100% ইম্পর্টেন্ট, কিন্তু আবার বাদ দিয়ে যাও না। ছত্রাকের বৈশিষ্ট্য, চলো ছত্রাকে চলে যায়। ছত্রাক, ছত্রাক, আচ্ছা, ছত্রাক। আজকে তো তোমাদের ক্লাস দেখতেছি 1.5 ঘন্টায় শেষ হয়ে যাবে মনে হইতেছে, আমি এত স্লো পড়াইতেছি তাও হয়ে যাচ্ছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ওয়াটার ব্লুম কি? ওয়াটার ব্লুম হচ্ছে, যে এখানে ছিল, দেখছিলে হয়তো বা তুমি, ওয়াটার ব্লুম। ওয়াটার ব্লুম অসিলেটোরিয়া নস্টক নামে শৈবালরা করে। পানিতে এত বেশি শৈবাল হয়ে যায়, পুরো পানি সবুজ হয়ে যায়, এবং ওই পানিতে অক্সিজেনের অভাবে মাছ টাছ মারা যায়। এটা হচ্ছে ওয়াটার ব্লুম। তাহলে এটাকে তুমি অ্যালগি পলিউশন বলতে পারো। অ্যালগি মানে শৈবাল, শৈবাল দিয়ে তৈরি ওয়াটার পলিউশন। আচ্ছা, শৈবালের ছত্রাক, ছত্রাক, ছত্রাকের তো ক্লোরোফিল নাই, সহজ কথা, ব্যাঙের ছাতা। ফুল ফল হবে না, আগেই বলা আছে, কারণ এটা মশের থেকে নিম্ন শ্রেণীর। এরা মৃতজীবীর উপর হইতে পারে, কোনো বস্তুর উপর হইতে পারে, এরা মিথজীবী হইতে পারে। কেমনে মৃতজীবী? কেমনে? মরা জিনিসের উপর আমরা কি দেখি? ছত্রাক হইতে দেখি বেশি মরা জিনিসের উপর, তাই না? পরজীবী কেমনে হইতে পারে? যেমন ধরো আমাদের অনেকের শরীরে দাঁত হয় না, দাঁত চুলকানি, চুলকাইতে চুলকাইতে, সরি থুক্কু, খাওজাইতে খাওজাইতে একেবারে প্যানি ছিঁড়ে ফেলায়। ওই খাওজানি রোগটা কিন্তু অন কাইন্ড অফ ছত্রাকজনিত পরজীবীর কারণে হয়, আমাদের শরীরে থাকে পরজীবী তাই। আর মিথজীবী কেমন কি? তোমরা লাইকেনের নাম তো শুনছো তাই না? লাইকেন, লাইকেন। তো লাইকেনটা কিন্তু কি মিথজীবী, যেখানে শৈবাল ছত্রাক একত্রে বসবাস করে। তবে 3টা বৈশিষ্ট্য দেখায় ছত্রাক। ওকে, এটা সুকেন্দ্রিক। তারপরে যদি কেউ কোশ্চেন করছোস যে ভাই ছত্রাক সুকেন্দ্রিক না আদিকেন্দ্রিক, খবর আছে একেবারে, আদিকেন্দ্রিক একটাই, ব্যাকটেরিয়া। ওকে, ফার্দার কোনোদিন ক্লাসের মধ্যে যদি তোরা কেউ কোশ্চেন করছোস আমারে যে এটা এটা আদি কোষী না প্রকৃত কোষী, একেবারে ঠাড়া, একেবারে মোবাইল টোবাইল সব ছুড়ে মারো মুখের মধ্যে, কিন্তু একেবারে অনলাইনই। আচ্ছা, এদের কোষ প্রাচীর কাইটিন দিনের ভিতরে আগেই বলছি। ভাস্কুলার টিস্যু নাই, জাইলেম ফ্লোয়েম নাই, এটা আমরা আগেই পড়ে আসছি। জাইগোটে মিওসিস হয়, নরমালি মিওসিস প্রক্রিয়ায় শুক্রাণু নির্মাণ তৈরি হয়ে তারপর জাইগোট তৈরি হয়। এদের আবার আলাদা, এদের আগে জাইগোট হয়, তারপর সেখানে মিওসিস হয়, পোস্ট জাইগোটিক মিওসিস বলে এটাকে আর কি। অভিযোজন ক্ষমতা তীব্র, ভালো কথা। শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, এই যে মাটির নিচে যেটা দেয়। হাইফি দিয়ে গঠিত, দেহ সূত্রাকার, সূত্রাকার গঠনটাকে হাইফি বলে, অনেকগুলো সূত্রক দিয়ে তৈরি, এটাকে হাইফি আর কি। ছত্রাক বহুকোষী হয় সাধারণত। আচ্ছা, ছত্রাকের জনন দেখো ভাইয়া, এখানে আমি কিছু বলবো না, এখানে দেহের খণ্ডায়ন, বিভাজন, কুড়ি সৃষ্টি আছে। এখানেও অ্যাপ্লানোস্পোর, জুস্পোর, কনিডিয়া আছে। এখানেও আইসোগামী, অ্যানাইসোগামী, উগামী আছে, এগুলো অলরেডি বলে আসছি আমি। এখান থেকে খালি কি পড়বা? এক্সাম্পল গুলা পড়বা, আর কিছু না। এক্সাম্পল ফর এমসিকিউ, এই জন্য আমি এগুলো এক্সপ্লেন করলাম না, আগের মতোই সেম টু সেম। ওকে, ছত্রাকের উপকারিতা দেখো, ছত্রাক যে খালি অপকারী করে এমন না, খাদ্য হিসেবে মাশরুম ব্যবহার করা হচ্ছে। তারপরে তোমাদের বই আরো আছে, মোরেল, আরো অনেক রকমের আছে, দেখবা দেওয়া আছে। ওষুধ তৈরিতে, ঠিক আছে, সাইক্লোস্পোরিন ওষুধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, যখন কোনো অর্গান ট্রান্সপ্লান্ট করা হয়, যেমন ধরো কিডনি বা লিভার ট্রান্সপ্লান্ট করা হয়, তখন সাইক্লোস্পোরিন ওষুধটা দরকার পড়ে। তো তখন এই এই সব এই পেনিসিলিয়াম ছত্রাকটা ওই সময় ব্যবহার করা হয়। পরে এয়ারগট, রক্তক্ষরণ বন্ধ করতে। ঠিক আছে, বাচ্চা হওয়ার পরে, ডেলিভারির পরে মায়ের যখন অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তখন এয়ারগট ওষুধটা দেওয়া হয়, এটা এই ছত্রাক দিয়ে বানায়।
তারপরে এগুলো তো পড়বাই। জিব্রেলিন হরমোন তৈরি করা যায়, খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। খাবার হিসেবে কোন মাশরুমটা ব্যবহার করা হচ্ছে এটা তোমরা পড়তে পারো, ইম্পর্টেন্ট। এই স্যাক্কারোমাইসিস হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত ছত্রাক। বহুল ব্যবহৃত ছত্রাক হচ্ছে স্যাক্কারোমাইসিস, সব থেকে বেশি ব্যবহৃত হয়, বহুল ব্যবহৃত স্যাক্কারোমাইসিস। অনেক কাজে ব্যবহার করে এটাকে। তো এগুলো পড়বা, প্রত্যেকটাই পড়বা। অপকারিতা পড়বা, রিড 100%। আর এগুলো এমসিকিউ এর জন্য 100% ইম্পর্টেন্ট। আবার ছন্দ চাইছে এই পোলায় আবার ছন্দ চাইছে, আমার কাছে ছন্দ চাইছে। এখন না ভয়ে যায় না, না একটা একটা ছন্দ জিজ্ঞাসা করবো, যে এই পর্যন্ত যে কটা ছন্দ পড়ছো কয়টা মনে আছে, ভয়ে যাই না জিজ্ঞাসা করবো, তারপর ছন্দ বের হয়ে যেতে হবে। আমার ছন্দ নাই রে ভাই, আমি ছন্দ দিয়ে পড়ি না। আমি অনেস্টলি বলি, আমি যে ইন্টার পড়ছি, আমি ইন্টারে ছন্দ অত বেশি পড়ি না, হাতে গোনা কয়েকটা যেগুলো যেগুলো লাগে ওইগুলোই পড়ছি ছন্দ দিয়া। তাছাড়া খুব বেশি একটা ছন্দ পড়ি না। ছন্দ কেন পড়ি না জানো? কারণ হচ্ছে ছন্দ পড়লে প্যাচ লেগে যায় পরে। ঠিক আছে, এই শৈবাল ছত্রাক চ্যাপ্টারে অনেক ছন্দ আছে, নগ্নবীজ আবৃত্তি বীজিতে অনেক ছন্দ আছে, বাট ওই আমার প্যাচ লেগে যেত ছন্দতে। বেশিরভাগ স্টুডেন্টের প্যাচ লেগে যায়, একটার সাথে একটা প্যাচ লেগে যায়। পরে দেখা যায় যে ছন্দ মনে রাখার জন্য আরেক ছন্দ লাগতেছে, বুঝছো? ছন্দ নিয়ে পরীক্ষার হলে দাগায় কখন তুমি পারবা না, ভালো করতে পারবা না ছন্দ দিয়া, দেখবে প্যাচ লেগে যাচ্ছে। নর্মাল ওয়েতে যেটা মনে থাকে ওইটাই বেস্ট। আমি কি ছন্দ দিয়ে মনে রাখি? তোমাদের যে পড়াইতেছি আমার তো পড়াইতে পড়াইতে মুখস্থ হয়ে গেছে, তোমরা পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। ছন্দ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পঙ্গু সিস্টেম। ঠিক আছে, এই যে অনেকেই বলছে তাদের নাকি ছন্দ মনে থাকে না, ছন্দ দিয়ে প্যাচ লেগে যায় বেশি। ঠিক আছে, ওকে, তো ছন্দতে প্যাচ লাগে বেশি। তো যারা হচ্ছে পঙ্গু, যারা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, তারা ছন্দ বলে, তাদের মনে রাখে না। তোমরা তো ট্যালেন্টেড, তোমরা ব্রেনকে খাটাবা, ব্রেনকে খাটায় খাটায় পরে মনে রাখবা, ওটা বেশি মনে থাকবে। ঠিক আছে, দাঁত রোগ, ওই যে খাউজলাইনি রোগ, এটা তো ছোঁয়াচে রোগ, মনে রাখবা, ছোঁয়াচে চর্মরোগ। এটাকে ডার্মাটোফাইটোসিস বলে। মেডিকেলের ভাষায় এটাকে টিনিয়াও বলা হয়, রিং ওয়ার্মও বলা হয়, রিং এর মতো হয়, বাট যদিও এটা কোনো ওয়ার্ম বা মানে কোনো কৃমি টাইপের কিছু না। জীবন নামগুলো মনে রাখবা। এটা হইলে অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করা যেতে পারে। দাঁত মর্দন গাছের পাতার রস হিসেবে ব্যবহার করা যেতে পারে। দাঁত মর্দন গাছ, অন কাইন্ড অফ গাছ আছে, এটা রস লাগলে দাঁত ঠিক হয়ে যায়। ওকে, তো এই দাঁত চুলকানি ভাই এমন একটা রোগ রে ভাই, মানে উপায় নাই, মাথায় হইলে মাথার চুল পর্যন্ত পড়ে যায়। যার হইছে দাঁত, তার যদি মানে তার বেডে যদি অন্য কেউ থাকে তারও দাঁত হয়ে যাবে। তার ড্রেস অন্য কেউ পরলে তারও দাঁত হয়ে যাবে। ইভেন তো তার ড্রেসের সাথে যদি অন্য কেউ ড্রেস ধোয়, তাহলে তারও দাঁত হওয়ার পসিবিলিটি আছে। খবর আছে এই রোগ হইলে রেগুলার ওষুধ খাইতে হবে অ্যান্টিফাঙ্গাল। আর চুলকানো যাবে না। ওকে, গুলিস্তানে গেলে পাগলা মলম বিক্রি করে, পাগলা মলম এই দাঁতের জন্য। আচ্ছা, অ্যাগারিকাস, এটাও তোমরা প্র্যাকটিক্যালি করবা, ব্যাঙের ছাতা। তো আমি একটু বলি, এটা হচ্ছে দুইটা অংশ থাকে এদের, দৈহিক অংশ আর ফুড বডি। দুইটা অংশ থাকে, দৈহিক অংশ আর ফুড বডি। ফুড বডিটাই হচ্ছে জনন অংশ, জনন অংশটাকে ফুড বডি বলে। তো দৈহিক অংশটা বেসিক্যালি মাটির নিচেই থাকে, মাইসিলিয়াম বলে, অনেকগুলো সূত্রক দিয়ে তৈরি, মাটির নিচে যায়। আর উপর দিকে যেটা থাকে এটাকে জনন অংশ বা ফ্রুট বডি বলে। তো এখানে স্পোর তৈরি হয়, এদের স্পোরের নাম হচ্ছে বেসিডিও স্পোর। এদের স্পোরের নাম হচ্ছে বেসিডিও স্পোর, মনে রাখবা। এদের স্পোরের নাম কি? বেসিডিও স্পোর। যেমন স্পোরাঞ্জিয়ামে স্পোর তৈরি হচ্ছে, এদের স্পোর তৈরি হয়, এবং এটা এই যে নিচের দিকে হয়, এই নিচের দিকে হয়। এই স্পোরটা মাটিতে পড়বে, মাটিতে পড়ে আরো অনেকগুলো ছত্রাক হবে। এই হচ্ছে কথা। ওকে, তো এটা চিত্র পড়লেই চলবে, আর গঠন পড়লেই পড়বো। গঠন আর চিত্র এটুকু পড়লেই আনাফ। গঠন আর চিত্র। অ্যাগারিকাসের গুরুত্ব, মানে মাশরুমের গুরুত্ব, ডায়াবেটিসের জন্য ভালো, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ এখানে ভিটামিন সি আছে। ক্যান্সার আর টিউমারের জন্য ভালো মাশরুম। হার্টের পেশেন্টের জন্য, ব্লাড প্রেশারের পেশেন্টের জন্য এটা খুব ভালো। চুল পড়া রোধ করে, আমাদের যে আপুদের চুল পড়ে, খাইতে পারো। এবং ভিটামিনটা এখানে বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন ভিটামিন পাওয়া যায়, বেশি গুরুত্বপূর্ণ। ওকে, অনেক উপকার মাশরুমের। ওকে, ব্যাঙের ছাতা বলে ডাকলেও এটা আসলে ওইরকম সিলি জিনিস না। তো এই দেখার পরে, এই শোনার পরে তোমরা কি করবে এখন? মাশরুম যেখানেই পাইবে সেখান থেকে তুলিয়া তুলিয়া খাইবে, তাই না? যেখানেই দেখবে মাশরুম সেখানেই দেখে দেখে খাবা। ওকে ফাইন, তোমাকে আর পাগল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কংগ্রাচুলেশনস, তুমি খুব তাড়াতাড়ি পাগল হতে যাচ্ছ। রাস্তা থেকে তুলে তুলে তুমি যদি মাশরুম খাও। ওকে, মনে রাখবা বিষাক্ত মাশরুমই বেশি। ওকে, এবং যেগুলো বিষাক্ত মাশরুম এগুলো দেখতে অনেক উজ্জ্বল হয়। ওই যে কথা আছে না, চকচক করলেই শোনা হয় না। অম্ল গন্ধযুক্ত এবং ঝাঁঝালো হয় বিষাক্ত গুলা। এবং এদের বেসিডিউ স্পোর বেগুনি কালারের হয়, মানে স্পোর গুলা বেগুনি কালারের হয়। প্রখর রোদে জন্মাইতে পারে না এরা।
হাই টেম্পারেচারে কখনো ভালো মাশরুম হবে না, এই সরি বিষাক্ত মাশরুম হবে না। কাঠের উপর জন্মায় বিষাক্ত গুলা। এই দেখো চিপসের মতো লাগতেছে না দেখতে, কত সুন্দর। বা চিপস দেখে মজা পাওয়ার কিছু নাই। ওকে, কয়টা বিষাক্ত মাশরুমের নাম দেওয়া আছে, পড়ে নিবা। এবার আসছে হারিকেন মানে থুক্কু, লাইকেন। তো লাইকেনটা কি? শৈবাল আর ছত্রাকের সহ অবস্থান। ছত্রাক আর শৈবাল সহ অবস্থান করবে, যেখানে আবার শৈবাল কম থাকবে 5 থেকে 10%, ছত্রাক বেশি থাকবে। এত রকমের লাইকেন আছে, দেখছো এরকম তোমরা কিন্তু অনেকেই দেখছো, তাই না? এই জিনিসটা কিন্তু তোমরা অনেকেই দেখছো, এটাই লাইকেন, এটাই লাইকেন। এখন যেন দূষিত পরিবেশ এটা হয় না। যত পরিবেশ দূষণ থাকবে তত তাড়াতাড়ি এটা মারা যাবে। যেমন আমার বাসার পাশেও লাইকেন হয়। আমার বাসার পাশে একটা কদম ফুল গাছ আছে, ওই কদম ফুল গাছে আমি প্রায় দেখি লাইকেন হইতে। বাট আনফরচুনেটলি লাইকেনটা টিকে না বেশি দিন, 3-4 দিনের মধ্যে মারা যায়। কারণ হচ্ছে আমার বাসা তো ওই যে রাস্তার পাশেই বাসা, এই কারণে। আর মিরপুরের যে জ্যাম ভাই রে ভাই। ওকে, আমি ছোটবেলা যখন চট্টগ্রাম থাকতাম, চট্টগ্রাম সীতাকুণ্ড যখন থাকতাম, তখন দেখতাম, তখন তো জানতাম না, তখন ক্লাস 5-6-এ পড়তাম, তখন তো বুঝতাম না যে এটাই লাইকেন, এখন বুঝি যে এটা লাইকেন। তো তখন দেখতাম এরকম হয়তো গাছে, একটা গাছের গোড়ায় হয়তো, গাছের গায়ে হয়তো থাকতো মোটামুটি 2 মাস 3 মাস থাকতো। কারণ ওই যে ন্যাচারাল এনভায়রনমেন্ট ভালো, দূষণ কম। এটাই প্রমাণ করে আর কি যে পরিবেশ দূষণ থাকলে এটা পরিবেশ দূষণের নির্দেশক বলা হয় একে, বুঝছো? পাথর থেকে মাটি তৈরিতে হেল্প করে, নাইট্রোজেন সংবন্ধন করে। ওকে, এগুলো পড়বা আর কি, বিশ্বজনীন উদ্ভিদ সব জায়গায় পাওয়া যায়। আপনার বাড়ি কি সীতাকুণ্ড? না রে ভাই, আমার বাড়ি ময়মনসিংহ। লাইকেন অর্থনৈতিক গুরুত্ব পড়বা, ইম্পর্টেন্ট। মিনা কাঁঠাল গাছের কাণ্ডে দৃঢ়ভাবে যুক্ত অনেকটা বৃত্তাকার থ্যালাস লক্ষ্য করলো। বৃত্তাকার থ্যালাস, আচ্ছা। সবুজ ও অসবুজ দুই ধরনের উদ্ভিদের সহাবস্থানের ফলে এটি সৃষ্ট। সহাবস্থানের কথা বলছে ভাইয়া, তার মানে লাইকেন। তার মানে লাইকেন। কয়েকদিন পর মিনা তাদের গোয়ালের ঘরের পিছনে সাদাটা ব্যাঙের ছাড়া দেখতে পেলো, তার মানে ছত্রাক। ওকে ফাইন। আইসোগামি কাকে বলে বলে ফেলছি। হোল্ড ফাস্ট কি ব্যাখ্যা করো, বলে ফেলছি। উদ্দীপকের ভূমিতে থ্যালাস সংশ্লিষ্ট দুই ধরনের উদ্ভিদের ভূমিকা গুরুত্বপূর্ণ, মানে শৈবাল ছত্রাক দুটোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে লাইকেনের সহাবস্থানটা তোমরা এখানে লিখবা। লাইকেনের সহাবস্থান এখানে তোমাদের লিখতে হবে। লাইকেন কিভাবে, লাইকেনে কিভাবে, শৈবাল কিভাবে উপকৃত হয়, ছত্রাক কিভাবে উপকৃত হয়, এটা তোমাদের এখানে লিখতে হবে। ওকে, আরেকটা প্রশ্ন দেখি চলো। এ স্বভোজী পাইরিনোয়েট হোল্ড ফাস্ট মানে ইউলোথ্রিক্স। স্বভোজী মানে শালক সংশ্লেষণ করে। বি মিত্রজীবী রাইজোফর্ম অফ গিল মানে এখানে আমরা অ্যাগারিকাস বলতে পারি। তোমার সিলেবাসে বর্ণিত উদ্দীপকের উল্লিখিত এ জীবটির গঠন মানে ইলোথ্রিক্সের গঠন পারবা না? দেখাই দিছি। উদ্দীপকে উল্লিখিত এ জীবটির পুষ্টি প্রক্রিয়া বি হতে উন্নতর, মতামত দাও। অবশ্যই এটা তো উন্নতই হবে, এটা হচ্ছে শালক সংশ্লেষণ, তার মানে উন্নত। কারণ এটা তো শৈবাল। আর বি তো হচ্ছে শোষণ, পচা মরা থেকে শোষণ করে খায়, তাহলে পুষ্টি প্রক্রিয়া খাবার শোষণ প্রক্রিয়া তো অবশ্যই শৈবালটাই বেশি হবে, তাই না? সবুজ যেহেতু সে। আচ্ছা, এবার একটা পোল। ইউলোথিক্স এর কতগুলো প্রজাতি পাওয়া গেছে, এবং এই পোলের পরে তোমাদের জন্য একটা বেরেক থাকবে, বেরেক। ওকে, 81% রাইট অ্যান্সার। আনসারটা হবে 60 প্রজাতি, আনসারটা হবে 60 প্রজাতি। ভেরি গুড। তাহলে আমাদের শৈবাল ছত্রাক হয়ে গেল, আমরা বায়োফাইটা পড়ে ফেলছি। এবার আমরা কোষ বিভাজনে চলে যাব, তার আগে ব্রেক। অহন বাজে হইছে 7টা 30। আমরা ইনশাল্লাহ 7টা 40-এ মিলিত হব, এবং ইনশাল্লাহ 8টার মধ্যে ছুটি। 8টার মধ্যে ছুটি। ওকে, আজকে তোমাদের 2 ঘন্টা রাখবো না। ওকে, ব্রেক।
ওকে ওকে এন্ড ওয়েলকাম, চলে আসছি। কোষ বিভাজন একটা চ্যাপ্টার আছে, ধুম 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 দুরুম দুরুম করে শেষ হয়ে যাবে এবং আমরা ছুটি। ওকে, তো আমাদের এবার শৈবাল ছত্রাক যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটার আমরা শেষ করলাম। এবার কোষ বিভাজন। কোষ বিভাজন, একটা কোষ থেকে একটা কোষ তৈরি হয়, আমাদের দেহের মধ্যে এতগুলা কোষ থাকে, এগুলো কমন কথাবার্তা। ওয়াল্টার ফ্লেমিং এত সালে সামুদ্রিক স্যালামেন্ডার নামের কোষে প্রথম দেখতে পারেন। 3 প্রকার আছে, এগুলো আমরা জানি। ভেরি ফাইন। আচ্ছা, কোষ চক্র। কোষ চক্র, পুরো কোষের লাইফ সাইকেলকে একটা চক্রাকারে যদি আমি ব্যাখ্যা করতে পারি, তখন সেটাকে আমরা কোষ চক্র বলি। তো এখানে 5 থেকে 10% টাইমই মাত্র কোষটা বিভাজিত হয়, যেটাকে আমরা ডিভিশন ফেজ বলি বা বিভাজিত দশা বলি। আর 90 থেকে 95% টাইমে কোষটা বিশ্রামরত অবস্থায় থাকে, পরবর্তী বিভাজনের প্রস্তুতির অবস্থায় থাকে। এটাকে আমরা ইন্টারফেজ বলি। এটাকে আমরা কি বলি? ইন্টারফেজ। 1 মিনিট। আচ্ছা, তো এই ইন্টারফেজ বলি আমরা এটাকে। তো এই ইন্টারফেজের মধ্যে বহু ঘটনা ঘটে। একটা ধাপ থেকে, যেটার নাম হচ্ছে গ্যাপ 1 ফেজ, আরেকটার নাম সিনথেসিস ফেজ, আরেকটার নাম গ্যাপ 2 ফেজ। কোন ফেজে কি হয় এটা একটু আমাদের জানতে হবে। গ্যাপ 1 ফেজে কি হয়? কোষটা প্রিপারেশন নেয় তার বিভাজনের জন্য। তার যা যা দরকার, তার পুষ্টি দরকার, পুষ্টি, তার গ্রোথ ফ্যাক্টর দরকার, গ্রোথ ফ্যাক্টর, তার সিডিকে কাইনেজ দরকার, ঠিক আছে? এই সব কিছু যা যা দরকার, এটিপি দরকার, সব এখান থেকে কালেক্ট করা সে শুরু করে, কোষটা বিভাজিত হওয়া শুরু করে। এস ফেজে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা কি ঘটে? ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন, তার ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার কাজটা এইখানে এসে হয়। আর গ্যাপ 2 ফেজে হচ্ছে ফাইনাল ডিসিশন, ফাইনাল ডিসিশন, এবং এমপিফি তৈরি হয়, এমপিএফ তৈরি হয়, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। সে আসলে ম্যাচিউর হয়েছে কিনা, সে যদি ম্যাচিউর হয়ে থাকে তাহলে সেটা প্রমোট করার একটা ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা এখানে তৈরি হয়। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হওয়ার সাথে সাথে কোষটা বিভাজন হওয়া শুরু করে, তার আগে না। অনেক কিছু হয়। সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইম, সিডিকে এনজাইম মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইম। এটা থাকলে কোষটা চক্র হবে কিনা, সাইক্লিন মানে সাইকেল হবে কিনা, সেটা ডিপেন্ড করে এখানে। প্রত্যেকটা ধাপই গুরুত্বপূর্ণ, তার মধ্যে শিখতে হবে। ওকে, শুরু হয়ে যায় ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলো নিয়ে যতই বলবো ততই বেশি, কারণ এগুলো নিয়ে তুমি অনেক কিছু পড়ে ফেলছো। তো এখান থেকে আমি কি বলবো? প্রোফেজটা সব থেকে দীর্ঘস্থায়ী ধাপ, এটা পড়তে হবে। এই ধাপে খাটো মোটা হওয়া শুরু করে, মাঠ পুরোপুরি খাটো মোটা হয় না কিন্তু, মনে রাখবা। নিউক্লিওলাসে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়া শুরু করে, বাট পুরোপুরি বিলুপ্ত হয় না। আচ্ছা, সব থেকে ছোট ধাপ কোনটা তাইলে? সব থেকে ছোট ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। সব থেকে ছোট ধাপ কোনটা? প্রোমেটাফেজ। এই ধাপে কি হয়? এই ধাপে হচ্ছে আকর্ষণ তন্তু বা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, স্পিন্ডল যন্ত্র। এই ধাপের গুরুত্বপূর্ণ কথা কি? স্পিন্ডল যন্ত্র। এই ধাপে গুরুত্বপূর্ণ কথা কি? পানিকোষে স্টার তন্তু, পানিকোষে অ্যাস্টার তন্তু। এই ধাপের গুরুত্বপূর্ণ কথা কি? ক্রোমোজোমীয় নৃত্য। এই ধাপে কি হয়? ক্রোমোজোম গুলো নাচতে 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 মাঝ বরাবর আসতে শুরু করে, এটাকে ক্রোমোজোমীয় নৃত্য বলে। এই প্রশ্নটা আসে যে ক্রোমোজোমাল ডান্স কোন ধাপে দেখা যায়। মেটাফিজিক কি হয়? মেটাকাইনেসিস, সবগুলা বিষুবীয় অঞ্চলে চলে আসে। সব থেকে বেশি মোটা, সব থেকে বেশি খাটো এবং স্পষ্ট হয়। ওকে, এবং লাস্টে দিয়ে মাঝ বরাবর ভাগ হয়ে দুইটা ক্রোমাটিড, দুইটা সেন্ট্রোমিয়ার তৈরি হয়ে যায়। অ্যানাফেজ ধাপ গতিশীল ধাপ। এই ধাপে দুই বিপরীত দিকে যাওয়া শুরু করে। ভি এর মতো হয়, এল এর মতো হয়, জে এর মতো হয়, আই এর মতো হয়। এই ভি এল জে আই থেকে বহুবার এমসিকিউ আসে বোর্ডে এবং অ্যাডমিশনে, কোনটা কে কি বলে। এবং দুই মেরুর দিকে চলে গেলে এই ধাপ শেষ হয়ে যায়। আর টেলোফেজ কি? পুরোপুরি উল্টা, পুরোপুরি প্রোফেসের উল্টা। পুরোপুরি কার উল্টা? অপোজিট অফ প্রোফেস লিখে দিলাম, একটা কথাই যথেষ্ট, অপোজিট অফ প্রোফেস। যাক, প্রোফেজ নিয়ে আমরা, মাইটোসিস নিয়ে বেশি টাইম ইনভেস্ট করলাম না, আমরা সাইটোকাইনেসিসে আসি। সাইটোকাইনেসিসে অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিনের হেল্পে কোষের ভিতর খাস তৈরি হয়, যেটাকে আমরা সেল প্লেট বলি। সেল প্লেট তৈরি হয়, এটা গুরুত্বপূর্ণ কথা। কোষের ভিতরে প্লেট তৈরি হয়। অনেক সময় হয় কি জানো? সাইটোকাইনেসিস হয় না, খালি নিউক্লিয়াসের বিভাজন হতে থাকে, খালি ক্যারিওকাইনেসিসের বিভাজন হতে থাকে। এটাকে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলা হয়। মানে
নিউক্লিয়াস বিভাজন হয়েই যাচ্ছে 2টা 4টা 6টা 8টা, বাট সাইটোপ্লাজম হচ্ছে না। ডাবের পানি এমনে হয়, ডাবের পানি এমনে হয়। ওকে, এই ধরনের কোষকে সিনোসিটিক কোষ বলে, আর প্রাণী কোষের বলে এটাকে প্লাজমোডিয়াম বলে। এই কথাগুলো লাগবে। মাইটোসিসের গুরুত্ব, DIY, ডু ইট ইয়োরসেলফ। মিওসিস, মিওসিসেও ইন্টারফেজ হয়, প্রস্তুতি নিবে, 90 থেকে 95% টাইম প্রস্তুতিই যাবে। তারপর হবে মিওসিস 1, ডায়াকাইনেসিস পর্যন্ত হবে। তারপর আবার একটু রেস্ট নিবে, আবার একটু রেস্ট নিবে। তারপর হবে মিওসিস 2, তারপর হবে কি মিওসিস 2। তার মধ্যে আমাদের খুব বেশি একটা পড়তে হয় না, এটাকে আমরা স্কিপ করতে পারি, কারণ এটা একদম পুরোপুরি মাইটোসিসের অবরূপ, সেম এস মাইটোসিস, সেম এস মাইটোসিস। এই মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এটাও অলমোস্ট সেম এস মাইটোসিস, এই জন্য এটা আমাদের পড়তে হয় না, অলমোস্ট সেম এস মাইটোসিস। যেটা পড়তে হয় এটা মাস্ট, এখান থেকে প্রশ্ন আসে, এই চ্যাপ্টারে প্রশ্ন আসলে এখান থেকেই আসবে। এবং প্যাগাটিন ধাপে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে ক্রসিং ওভার, মাস্ট, লাগবেই, লাগবেই। ওকে, তাহলে আমরা এই কটা ধাপ পড়বো। প্রোফেজ 1 এর ধাপ, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ওকে, তাহলে চলো আমরা বাংলা সিনেমার একটা গল্প দিয়ে তোমাদের এটা বুঝাবো। হ্যাঁ, বাংলা সিনেমার বহুল প্রচলিত একটা গল্প দিয়ে তোমাদের এটা বুঝাবো, যাতে তোমাদের সব প্যারা মুক্ত হয়ে যায় এটা নিয়ে। ঠিক আছে, বাংলা সিনেমার স্টোরি। প্রথমে প্রথমে হচ্ছে আমরা, আচ্ছা, সিনেমা শুরু করার আগে আমাকে একটা ট্রেইলার ব্রেক নিতে হবে 10 সেকেন্ডের। আচ্ছা, ট্রেলার তো তোমরা দেখে ফেলছো তাই না? ওকে, সাইলেন্ট ট্রেলার হয়ে গেল। এবার হচ্ছে আমরা শুরু করি। দেখো, একদা একটা মেয়ে ছিল, যে মেয়েটা ছিল হচ্ছে প্লেগাল প্রকৃতির। মানে বুঝো তো, মানে হচ্ছে সেই মেয়েটা অনেকগুলো ছেলের সাথে ফ্লার্টিং করতো, অনেকগুলা। ঠিক আছে, তো আমাদের ময়মনসিংহ ভাষায় ছেলেদেরকে মিয়া নামে ডাকে, মিয়া মানে ওই মিয়া তুমি চুপ করো, ওই মিয়া তুমি এদিকে আসো, মিয়া। ঠিক আছে, মিয়া বলতে ছেলে বোঝায় আর কি, এই মিয়া তুমি বেশি বুঝো। আচ্ছা, তো এই ধাপে মানে কি হইলো, একটা মেয়ে ছিল যে হচ্ছে 10-12টা ছেলেদের পেছন পেছন ঘোরায়, প্রত্যেকটা ছেলে তার মন পাওয়ার জন্য তাকে অনেকগুলো করে ফুল দেয়, ধরো গোলাপ ফুল দেয়, হ্যাঁ, ফুল দেয়। তো সেই সবগুলা ফুলই আবার নেয়, নিয়ে সেই ফুলগুলা রাত্রেবেলা একসাথে নিয়ে বুকের উপর রেখে ঘুমায় যায়। ঠিক আছে, তো এই জন্যে এটাকে আমরা এভাবে লিখতে পারি, লেপ্টে আছে বুকে বহু মিয়ার ফুল। বহু মিয়া মানে অনেক লোকের, অনেকগুলা ছেলের ফুল। লেপ্টে আছে বুকে বহু মিয়ার ফুল, লেপ্টে মানে লেপটোটিন, আছে বুকে, এই যে অনেকগুলা ফুল দেখতে বুকের মতো হয়, বুকে মানে ফুলের তোড়া। বহু মিয়া মানে বহু ক্রোমোমিয়ার, বহু ক্রোমোমিয়ার, এই যে ক্রোমোজোমের গায়ে যে দানা 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 দেখা যাচ্ছে, যেগুলোকে ক্রোমোমিয়ার বলে, বহু ক্রোমোমিয়ার। হ্যাঁ, আর ফুল পুরোটা দেখতে পরে ফুলের মতো হয়ে যায়, এই যে দেখো ফুলের মতো হয়ে গেছে, ফুলের মতো। লেপ্টে আছে বুকে বহু মিয়ার ফুল। ওকে, ভালো কথা। এখন সেই মেয়েটার ক্লাসে একটা খুব ভালো একটা মেয়ে ছিল। ঠিক আছে, এখন বলতেছে দেখো হেটার্সরা থাকবে, বুঝছো, হেটার্সরা থাকবে। আমার একজন বলতেছে ভাই এখন তো আপনি নিজেই ছন্দ দিচ্ছেন। আচ্ছা, তোমাদের কাছে আমি প্রশ্ন করি, এটা কি তোমাদের কাছে ছন্দ মনে হইতেছে? এটা কি ছন্দ? বলো। আমি কি এরকম বলছি টিপুর ভাই টিটু ফ্রান্সে থেকে ভ্যানিলা থেকে ফ্রান্সে এলো, এরকম কিছু বলছি? বলো, আমি কি কাউকে কোনো উল্টাপাল্টা কিছু বলেছি? হ্যাঁ, আমি কি কাউকে কোনো গালি দিয়েছি? হ্যাঁ, না আমি বলবো না, চল আমি তোমাদের আর বাংলা সিনেমার গল্প বলবো না, আমি কষ্ট পেয়েছি। আচ্ছা ঠিক আছে, যাও বলি। ঠিক আছে, এবার দেখো, সেই মেয়েটার ক্লাসের মধ্যে একটা মানে ভালো একটা মেয়ে ছিল। ওকে, তো ওই মেয়েটা অনেক পড়ালেখা পারে, ক্লাসে ফার্স্ট হয় সব সময়।
তো ওকে একটু দুষ্টু বানানোর জন্য, দুষ্টু প্রকৃতি বানানোর জন্য এই মেয়েটা, ঠিক আছে, এই মেয়েটার নাম ধরো, ধরলাম আর কি, ধরো এই মেয়েটার নাম হচ্ছে মিথিলা, ধরলাম, অন্য কোনো নাম মাথায় আসলো না, বুঝছো, মিথিলা। তো সে তার ভালো যে বান্ধবীটা আছে তাকে খারাপ বানানোর জন্য, মানে দুষ্ট প্রকৃতির বানানোর জন্য সে বলল কি, যে এই সবাই রিলেশন করে, তুই কেন করস না, ঠিক আছে। তো বলে এই ছেড়ি, ছেড়ি মানে মেয়ে, আমাদের ময়মনসিংহ ভাষায় মেয়েরে বলে ছেড়ি, এই ছেড়ি জোর বাঁধ, জোর বাঁধ বা জোর বাঁধ ছেড়ি, মানে বলতেছে এই মেয়ে তুই জোর বাঁধতে পারস না, মানে তুই কাপল হইতে পারস না, ওকে, জোর বাঁধ ছেড়ি, সেরি বা সেমরি। তো জোর বাঁধ সেরি বা সেরিরে তুমি সেরিও বলতে পারো, সেরি। আচ্ছা, জোর, জোর থেকে মনে রাখবা জাইগোটিন, জাইগোটিনে কি হয় দেখো তো, লম্বা লম্বা ক্রোমোজোম দুটো জোর বাঁধছে, খাটো খাটো গুলো জোর বাঁধছে, তাই না, জোর বাঁধ। বাঁধ থেকে মনে রাখবা বাইভ্যালেন্ট, এই বাঁধার প্রক্রিয়াটাকে বাইভ্যালেন্ট বলে, মানে বেঁধে যে জিনিসটা তৈরি হয়, জোর বেঁধে যে জিনিসটা তৈরি হলো এটাকে বাইভ্যালেন্ট বলবে, জোড়া জোড়া ক্রোমোজোমটাকে বাইভ্যালেন্ট বলবে। আর সেরি থেকে মনে রাখবা, দন্তা স থেকে মনে রাখবা সিনাপসিস, এই জোর বাঁধার ঘটনাটাকে কি বলে, সিনাপসিস বলে। তাহলে সিনাপসিস প্রক্রিয়ায়, সিনেপসিস মানে সেরি, বাঁধ থেকে বাইভ্যালেন্ট, আর জোর থেকে জাইগোটিন, তাহলে জাইগোটিন ধাপে কি হয়, সেম সেম ক্রোমোজোম গুলা জোর বাঁধে বাইভ্যালেন্ট তৈরি করে, সিনাপসিস প্রক্রিয়া, তাহলে জোর বাঁধ সেরি, জোর বাঁধ সেরি হয়ে গেল। আচ্ছা, এখন দেখো ওই মেয়েটা তো ভালো, তাই না, পড়ালেখা করে অনেক, তো সে ঠিকই জোর বাঁধলো, পাশ করার পরে ঠিকই জোর বাঁধলো, তার ধরো ঠিকই বিয়ে হয়ে গেল, কিন্তু সে তো ভালো, তো তার ধরো একটা বুয়েটের ভাই বা একটা মেডিকেলের ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেল, মানে খুব ভালো, ঠিক আছে, ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হয়ে গেল। এটা দেখে তো অন্যদের মনে করো যে খুব জেলাস, যে হ্যাঁ এটা তো আমি খারাপ বানাইতে চাইছিলাম, কিন্তু এটা দেখে ভালো কাউরে পেয়ে গেল, হ্যাঁ, একেবারে স্টেবল হয়ে একেবারে বিয়ে হয়ে গেল, ঠিক আছে। আর অন্যান্য যারা দুষ্টু প্রকৃতির, এদের পেটে তো অনেক প্যাচ, তাই না, যারা একটু দুষ্টু প্রকৃতির মেয়ে হয় এদের পেটে অনেক প্যাচ, তাহলে পেটে প্যাচ, পেটে অনেক প্যাচ, পেটে প্যাচ মানে বুঝো না, খালি হচ্ছে কুটুবুদ্ধি, ওকে। তো পেটে প্যাচ, তো প্যাচ থেকে মনে রাখবা প্যাকাইটিন, ঠিক আছে। আর পেটে ট থেকে মনে রাখবো হচ্ছে টেট্রাট, এই ধাপে কি হবে, প্যারাকাইটিন হবে, প্যাকাইটিন ধাপে টেট্রাট তৈরি হবে, টে থেকে পেট টেট্রাট, ঠিক আছে। এবং প্যাচ জিনিসটা কেমন হয়, ধরো এরকম আর এরকম হয়, প্যাচ থাকলে কি হয়, সম্পর্কে ফাটল হয়, যদি দুজনের পেটের মধ্যে প্যাচ থাকে তখন এরকম ফাটল তৈরি হয়, ফাটল বলতে কি, শেষ হয়ে যায়, ক্রস হয়ে যায়, ঠিক আছে। তো তখন পেটে প্যাচ থেকে কি হয়, ক্রসিং ওভার হয়, ক্রস হয়ে একটা একটারে ক্রস করতে চায়, ক্রসিং ওভার হয়ে যায়, এবং এই হচ্ছে প্যাকাইটিন, ওকে। তো এই ধাপে কি হবে, ক্রসিং ওভার হবে, ক্রসিং ওভারটা পরে পড়াবো। মানে এত কিছু হয়ে গেল, খালি দেশটাকে ধ্বংস করে দিয়ে যেতেছে, এই দেখে তো খুব সমস্যা, তরুণ প্রজন্ম খারাপ হয়ে যাইতেছে। এখন কে আসবে জানো, বাংলা সিনেমার সর্বকালের শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানে হিরো, সর্বকালের শ্রেষ্ঠ ভিলেন, যাকে দেখে সবাই কাঁপে, সে চলে আসবে এখন, যাকে ছাড়া আগে সিনেমা হইতো না, সে এখন চলে আসবে, বুঝছো, না না হয় না, এই যে একজন রাইটটা বলছে, সে এখন চলে আসবে, যে শিল মারতে ওস্তাদ, একদম শিল মেরা দেয়, এই তো ধরছে, শিল মেরা দিমু, ডিপ জল চলে আসে, ডিপ জল, ডিপ জল আঙ্কেল চলে আসছে, বুঝছো, ডিপ জল আঙ্কেল আসবে, আইসা ওই মেয়েটারে কিডন্যাপ করবে, কিডন্যাপ করে দেশের আরেক প্রান্তে নিয়ে চলে যাবে, দেশের আরেক প্রান্তে নিয়ে একটা গোল একটা গোডাউনের মধ্যে নিয়ে যাবে, আগে গোডাউনের মধ্যে যে কিডন্যাপ করতো না, গোডাউনের মধ্যে নিয়ে এবার ছেড়ে দিবে, বুঝছো, ছেড়ে দিবে মেয়েটারে, দেশের আরেক প্রান্তের একটা গোডাউনের মধ্যে এনে ছেড়ে দিবে মেয়েটারে। আর মেয়েটা কি করবে, ছেড়ে আটকে দিয়ে আবার সে আরেক কাজে চলে যাবে, ভুলে যাবে। মেয়েটা কি করবে, মেয়েটা খালি দৌড়াবে, একবার এই দিক থেকে এইদিকে দৌড়াবে, আরেকবার এদিক থেকে এইদিকে দৌড়াবে, কখনো 90 ডিগ্রি কোণ করে দৌড়াবে, কখনো 80 ডিগ্রি করে একই একই রুমের মধ্যে ঘুরতে থাকবে, মানে কি হবে, সে একই রুমের মধ্যে লুপ তৈরি করতে থাকবে, লুপ মানে কি, একই জায়গায় বারবার ঘোরা, ঠিক আছে। তাহলে এই ধাপে কি হবে, প্রান্তীয়করণ হবে এবং লুপ তৈরি হবে, 90 ডিগ্রি 180 ডিগ্রি লুপ তৈরি হবে, এই দেখো ডিপ্লোরিন ধাপে 90 ডিগ্রি মাঝে মাঝে 180 ডিগ্রি লুপ তৈরি হয়, ওকে। এখন ঝামেলা হয়েছে কি, দীপজল আঙ্কেল কোনো খাবার টাবার দেয় নাই, ঠিক আছে। এক সপ্তাহ পর ডিপজল আঙ্কেলে মনে পড়লো, হাই হাই, আমি তো আটকায় রেখে এসেছিলাম, আমি তো কোনো খাবার টাবার দেই নাই, ঠিক আছে, মানে এক সপ্তাহ খাবার টাবার না পাইলে কি আর বাঁচবে, কি হয়ে গেল, ডায়াকাইনেসিস, ডাই, মারা গেল, ডাই, ঠিক আছে,
মারা গেল মানে কি, মেয়েটা অদৃশ্য হয়ে গেল, মেয়েটার সকল কর্মকাণ্ড বিলুপ্তি হয়ে গেল, সব শেষ। সোনার বাংলাদেশ, এই হচ্ছে মিওসিস। এখন তোমরা পড়ে ফেলবা সুন্দর করে, ঠিক আছে? গল্প দিয়ে আর কি একটু বলা, তোমরা যারা মেইনলি পড়তে পারো তাদের জন্য তো কিছুই দরকার নেই। ওকে, খারাপের পতন হইলো। তো এখন হচ্ছে বাকি থাকলো ক্রসিং ওভার। ক্রসিং ওভার তো বুঝোই, টমাস হান্ট মর্গান ভুট্টাই প্রথম দেখছিল। এখানে কি হয়, অংশ বিনিময় হয়। দেখো এখানে দুইটা ক্রোমোজোম পাশাপাশি আছে, দুইটা ক্রোমোজোমের মধ্যে দেখো সাদা ক্রোমোজোমটা কালোর একটু অংশ নিয়ে ফেললো, কালোটা সাদাকে একটু দিয়ে দিল, এই চিত্র আগায় দিবে, তাহলেই হয়ে যাবে ক্রসিং ওভার। এতে করে হয় কি, জিনের বিনিময় হয়, ঠিক আছে? কি হয়ে যায়, জিনের বিনিময় হয়। আর জিনের বিনিময় হলে কি হয়, ভেরিয়েশন তৈরি হয়, নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, নতুন প্রকরণ প্রজাতি তৈরি হয়, ক্রোমোজোমের বিন্যাস বোঝা যায়, জেনেটিক ম্যাপ তৈরি করা যায় ক্রসিং ওভার ব্যাখ্যা করে। এগুলো আমরা নিজেরাই পারবো। ক্রসিং ওভারটা কিন্তু ফিগারটা খুবই গুরুত্বপূর্ণ, আসে কিন্তু পরীক্ষায়। মাইটোসিস মিয়োসিসের পার্থক্য ভাই আমরা নিজেরা পারবো না, বলো? আমরা নিজেরা পারবো না। ওকে, ফ্রম বুক, এটা আমরা নিজেরা বই থেকে দেখবো। ওকে, প্রশ্ন দেখি চলো। কোষের এক প্রকার বিভাজনের সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এবং অন্য প্রকার বিভাজনের সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে প্রথমটা মাইটোসিস, পরেরটা মিয়োসিস। ক্রসিং ওভার কি, তোকে দেখলাম উদ্দীপকের প্রথম প্রকার বিভাজনের শেষ তিনটি ধাপ, মানে মাইটোসিসের যেহেতু সমান থাকে, মাইটোসিসের লাস্ট তিনটা ধাপ। উদ্দীপকে উল্লিখিত কোষ বিভাজনের দুটির জীবনের জন্য গুরুত্বপূর্ণ, মানে মাইটোসিস মিয়োসিস দুটাই যে গুরুত্বপূর্ণ সেটা। মাইটোসিস মিয়োসিস দুটাই জামার লাগবে, এটাই এখানে বলছে। আচ্ছা, একজন এখানে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করতেছো যে ভাইয়া কোনটা ইম্পর্টেন্ট। এই স্লাইডে যা আছে সবই ইম্পর্টেন্ট ভাইয়া, এই স্লাইড গুলো থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না, সব পড়তে হবে। কারণ আগের স্লাইড গুলোকে সংক্ষিপ্ত করে করে নতুন করে এডিট করে এগুলো বানানো হয়েছে। তো সংক্ষিপ্ত ভার্সন মানে তো বুঝতেছো, কিচ্ছু বাদ দেওয়া যাবে না, এখানে সবই ইম্পর্টেন্ট। কোনটা এমসিকিউর জন্য, কোন রিটেনের জন্য, এটা বলে বলে দিচ্ছি। সবটা রিটেনের জন্য না, বাট যেগুলো এমসিকিউর জন্য স্পেশালি, সেগুলো পাশে আমি এমসিকিউ 100% লিখে দিচ্ছি, সো বাদ দেওয়া যাবে না। আচ্ছা, ইন্টারফেস কাকে বলে, মধ্যবর্তী দশা। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। উদ্দীপকের বীজ চিত্রে প্রদর্শিত দশাটির পরবর্তী দশাটির বৈশিষ্ট্য লিখো। আচ্ছা, বিতে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে, মানে এটা হচ্ছে প্রোমেটাফেজ, তাহলে এর পরবর্তী ধাপের বলতে মেটাফেজকে বুঝাইছে, মেটাফেজ। এ চিত্রের কোষ বিভাজনের বৈচিত্র্য সৃষ্টি করে। এ চিত্র বলতে এই দেখো, এটা আসলে মিওসিসকে বুঝায়, বুঝছো? মিওসিসকে বুঝাইছে, বৈচিত্র্য সৃষ্টি করবে, অবশ্যই করবে। মিওসিসের ফলেই কি হবে, ক্রসিং ওভার হবে। মিওসিস বলবা, পরে ক্রসিং ওভারের কথা বলবা, ক্রসিং ওভারের কথা বলে বলবা নতুন নতুন প্রজাতি, এবং নতুন প্রজাতির ফলে কি, বৈচিত্র্য। কায়াজমা, ক্রসিং ওভার দুটো কি প্যাকেটিন? জি ভাইয়া, কায়াজমা ক্রসিং ওভার সবই প্যাকেটিন ধাপেই হয়েছে। কায়াজমা মানে এক্স আকৃতির, এই যে কায়াজমাটা দেখাই তোমাকে, দাঁড়াও, এই যে এই যে এই যে এটা কায়াজমা, এক্স আকৃতির কায়াজমা। ওকে, কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোর বাঁধে? জোর বাঁধে কোনটায়? কুইক কুইক কুইক, তাড়াতাড়ি জোর বাঁধ করো, জোর বাঁধায় দাও তোমরা, জোর বাঁধায় দাও, কুইক, চ্যাটে লিখে দাও, চ্যাটে। জোর বাঁধ সেরি কোনটায়? গুড, গুড, সামিহা, লাবিবা, মিম, রিম, জয়, জিহান, নাহিদা, সবাই রাইট আনসার। আনসার হবে জাইগোটিন, আনসার হবে জাইগোটিন। দ্যাটস ইট, শেষ 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 আমাদের পড়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শেষ। সোনার বাংলাদেশ শেষ শেষ। পার্টি হবে, পার্টি। আয় হায়, মাসুম ভাই ছিল নাকি? মাসুম ভাই আপনাকে তো দেখি নাই। আসসালামু আলাইকুম। হ্যালো মাসুম ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়া, আমরা তাহলে শেষ করে দিই। ওকে ভাই, থ্যাংক ইউ, দেখা হবে। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা স্টুডেন্ট ভাইরা, তোমাদের যদি হচ্ছে এর মধ্যে উদ্ভাস সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো।
আচ্ছা, আশা করি এখন সমস্যা হবে না। তোমাদের উদ্দেশ্যে লাস্টে একটা পোল দেওয়া হয়েছে, তো সবাই একটু অ্যাটেন্ড করো ভাইরা। আর এর মধ্যে যদি সমস্যা থাকে তো সেক্ষেত্রে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো, ভাই তোমাদের অ্যান্সার দিয়ে দিচ্ছে। ভাইয়া ইংলিশ কোর্সের বিগত বছরের প্রশ্নের পিডিএফ নেই কেন? বাংলা ইংলিশ কোর্সের বিগত বছরের প্রশ্নের পিডিএফ নাই কেন? হ্যাঁ ভাইয়া, ওটা হচ্ছে দেওয়া হবে, এখনো দেওয়া হয় নাই, তাই তোমরা পাও নাই ভাই আর কি। লাবিব, হয়তোবা তোমার ডিভাইসে কোনো সমস্যা থাকে এই জন্য, কারণ এরকম সমস্যা যদি হইতো তাহলে তো সবাই বলার কথা ছিল। যেহেতু তুমি একা বলতেছো, হয়তোবা তোমার ডিভাইসটা সমস্যা আছে, যে কোনো কারণে হয়তো আপলোড হচ্ছে না, হয়তোবা নেট কানেকশন সমস্যা থাকতে পারে। তো তোমার যদি এরকম হয় নেক্সট পরীক্ষায়, তো তোমার কাছে যে নম্বরটা আছে উদ্ভাসের, যে ভাইয়ের নম্বর আছে তোমার কাছে, তুমি একটু কষ্ট করে জানাবে ভাইয়াকে, ভাই আশা করি তোমার সমস্যার সমাধান করে দেবে। অফলাইনে শুরু হলে কি অনলাইন আমাদের কোনো প্রোগ্রাম থাকবে? হ্যাঁ অবশ্যই ভাইয়া। অনলাইনে হচ্ছে তোমাদের যে প্রোগ্রামগুলো এখন চালু আছে, আশা করি হচ্ছে তোমার অফলাইনে শুরু হইলেও অনলাইন এবং অফলাইন দুইটা মিলেই চলবে। মানে তোমার যদি যেটা সুবিধা হয়, কারণ হচ্ছে কি আমাদের যে একাডেমিক ক্লাসগুলো হয় এগুলো তো ঢাকার বাইরে আমাদের সুযোগ নাই, বা ঢাকার বাইরে তো হচ্ছে আমাদের একাডেমিক ক্লাসগুলো চলে না। তো সেক্ষেত্রে হচ্ছে ঢাকার স্টুডেন্টরা যারা হচ্ছে এই সুযোগটা নিতে পারে, এই জন্য হচ্ছে আমাদের অনলাইনে থাকবে। তো এর পাশাপাশি ঢাকার স্টুডেন্টরা যদি অনলাইনে করতে চায় তারাও করতে পারবে। ভাইয়া ক্লাসের পিডিএফ কবে পাবো? ভাই প্রতিদিনেরটা তো হচ্ছে প্রতিদিনই তোমাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে, মানে আজকেটা আজকেই পেয়ে যাবা। ভাইয়া 8টায় কি বাংলা ক্লাস হবে? রুটিনে দেওয়া যাবে বা জয়েন করতে অপশন না? 8টায় বাংলা ক্লাস না তো ভাইয়া। হ্যাঁ সাবিলা, যেটা তোমার জন্য সুবিধা হয় তুমি, তোমার জন্য যেটা সুবিধা হয় তুমি ওইটাই করতে পারবা, সমস্যা নাই। একাডেমিক ব্যাচ কোথায় কোথায় হয়? ঢাকার ভিতরে যে আমাদের শাখাগুলো আছে সেই শাখাগুলোতে হয়। বিগত বছরে পিডিএফ এর উপর কোনো ক্লাস হয়েছিল, যেহেতু সেখানে জয়েন ক্লাস ছিল। ভাই আমি তোমাদের হচ্ছে রেগুলার ক্লাসে দেখি না তো, আজকে আমি আসছি, তো আমি তোমাকে একটা নম্বর দিচ্ছি, তুমি হচ্ছে একটা ফোন দিয়া শিওর হয়ে নিও। দেখো আমি চ্যাট বক্সে তোমাকে একটা নম্বর দিচ্ছি। ওকে ভাইরা, তাহলে তোমরা সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।